গতদিনে আমাদের হচ্ছে কিছু আমরা আলোচনা করতে পারি নাই সময়ের সাপেক্ষে জন্য। এটা এটা টুলবার, বাম পাশেরটা টুলবার, ঠিক আছে। এরপর আসেন, আমরা গতদিন কিছু মিস্টেক করি নাই, আমাদের মানে বলা হয়নি আর কি। এখানে দেখেন আমরা কন্ট্রোল বারে যখন আমরা থ্রি ডটে ক্লিক করি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডক টু টপ বা ডক টু বটম। তো আমরা হচ্ছে ডক টু বটমে দিলে আমাদের কন্ট্রোল প্যানেলটা কিন্তু নিচে চলে যাবে। দেখেন নিচে চলে গেছে। কোনো কারণে আপনারা যখন কাজ করতে যাবেন, হয়তো কোথাও ক্লিক করার কারণে আপনি নিচে চলে যাবে, তখন কিন্তু আপনারা অনেকটা ঘাবড়ে যেতে পারেন যে আমার প্যানেলটা নিচে চলে গেল। আবার এখানে থ্রি ডটে ক্লিক করবেন, আবার উপরে চলে যাবে, ঠিক আছে। এবং আমরা গতদিন ডকুমেন্ট সেটআপ নিয়ে কথা বলছিলাম, এবং ডকুমেন্ট সেটআপ হচ্ছে আমরা এক জায়গা থেকে নিয়েছিলাম। সেটা কোথা থেকে নিয়েছিলাম? ফাইল থেকে ডকুমেন্ট সেটআপ নিয়েছিলাম। একইভাবে আমরা কন্ট্রোল প্যানেল, এখানে আমরা ডকুমেন্ট সেটআপ পাবো, ঠিক আছে। একইভাবে আমাদের প্রপার্টিজ প্যানেল, এখানেও আমরা ডকুমেন্ট সেটআপ পাবো, ঠিক আছে। এটা কখনোই আমাদের, আপনি যদি জানেন টুলগুলো বিষয়ে, একটা টুলের জায়গা আপনি ভুলে গেলেও বাকিগুলো কিন্তু আপনাদের জন্য আছে। মনে করেন কোনো কারণে আপনি ফাইলের জায়গা থেকে ভুলে গেছেন, কিন্তু আপনি দেখেন কন্ট্রোল প্যানেলে কিন্তু আপনাদের ডকুমেন্ট সেটআপের অপশনটা আছে। একইভাবে আপনার প্রপার্টিজ প্যানেলেও ডকুমেন্ট সেটআপটা আছে। এবার আসেন, আমরা গতদিন আমরা একটা জিনিস আপনাদের বলছিলাম, সেটা হচ্ছে রাস্টার ইফেক্ট, যেটাকে রেজলিউশন বলে। আমরা 72 দিয়ে করছিলাম পিক্সেল, হ্যাঁ। স্ক্রিনের জন্য 72, প্রিন্টিং এর জন্য 150 অথবা 300 দিয়ে করছিলাম, এবং বড় ডিজাইনের জন্য আমরা 36 পিপিআই দিয়ে করছিলাম, ঠিক আছে। পিপিআই মান হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। এক ইঞ্চির ভিতরে আমার কয়টা পিক্সেল থাকবে সেটা আমাদের ডিফাইন করে। এবার আসেন, আমরা বলছিলাম যে এই আমরা রাস্টার ইফেক্ট আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আমরা রাস্টার ইফেক্টসের কিন্তু চেঞ্জ দেখি নাই, দেখছি? আমরা ইউনিটের চেঞ্জ দেখছি, ডকুমেন্ট সেটআপের চেঞ্জ দেখছি, কালার মোডের চেঞ্জ দেখছি, কিন্তু আমরা ইফেক্টের চেঞ্জ দেখি না। ইফেক্ট বলতে রাস্টার বা রেজুলেশনের চেঞ্জটা দেখতে পারি নাই। রেজুলেশন চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? এই যে ডকুমেন্ট রাস্টার ইফেক্টে যাব। আমাদের বর্তমানে কতটুকু আমাদের দেওয়া আছে এখানে দেখাচ্ছে, রেজুলেশন দেখাচ্ছে আমাদের বর্তমানে দেওয়া আছে। এই ডকুমেন্টের রেজুলেশন কত দেওয়া আছে? 72 পিপিআই দেওয়া আছে। এখন আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। কোথা থেকে? ইফেক্ট থেকে রাস্টার ইফেক্ট ডকুমেন্ট সেটআপে যাবেন। তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। কোনো কারণে যদি ভুল রেজুলেশন দিয়ে ফেলেন, যদি চান আমি এটাকে চেঞ্জ করে, আপনাকে বলছিলাম না আমরা যখন বড় বিলবোর্ডের জন্য ডিজাইন করতে যাব তখন আমাদের অবশ্যই 36 পিপিআই দিয়ে ডিজাইন করতে হবে। কিন্তু ডিজাইনটা করা শেষ হয়ে যাওয়ার পর ওই ডিজাইনটাকে আমাদের অবশ্যই হাই করতে হবে, তাই না? আমরা কেন আমরা 36 পিপিআই দিয়ে করছি? যাতে আমাদের এত বড় ডিজাইন আমরা করতে গিয়ে আমাদের কম্পিউটার যেন লোড না নেয়। অনেক সময় হবে কি লোড নিবে, বন্ধ হয়ে যাবে হঠাৎ করে। ছোট অল্প পিক্সেল দিয়ে কাজ করলে হবে কি, তখন হচ্ছে আমাদের কম্পিউটারটা মানে হ্যাং করবে না, ঠিক আছে। তো যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, ডিজাইন শেষ হয়ে যাবে, তখন আপনি ইফেক্টে আসবেন। এখান থেকে ইফেক্টে আসবেন। ইফেক্ট থেকে ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিং এ যাবেন, গিয়ে এখানে আপনার কালার মোডটাও কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। দেখেন এখান থেকে কালার মোডও আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে 8GB কালার আছে, এখানে গ্রে স্কেল বিট ম্যাপ আছে। তো এখানে যেহেতু CMYK কালারের মুড নাই, আমরা এটা ব্যবহার করব না। আমরা জাস্ট এখানে রেজুলেশনের জন্য ব্যবহার করব, আর বাকিগুলা সেম থাকবে। এখানে আমরা কোনো হাত দিব না, ঠিক আছে। জাস্ট আমার হচ্ছে রেজুলেশন আমরা চেঞ্জ করার জন্য আমরা ইফেক্টের এখানে আসব। আমি এখানে একটু চেঞ্জ করে নেই, মিডিয়াম দিয়ে নিলাম, ঠিক আছে। এবার বুঝতে পারছি? এবার আসেন, এখান থেকে আমরা কিন্তু ইউনিট চেঞ্জ করা কোথায় শিখছি? আমরা ডকুমেন্ট সেটআপে শিখছি, এখানে শিখছি। আমরা আরো একভাবে ইউনিট চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর দিলে আমাদের কি আসবে? রুলার আসবে। রুলার মানে কি? স্কেল। এই যে আমাদের স্কেল চলে আসছে, ঠিক আছে। স্কেল চলে আসছে। স্কেলের এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। দেখেন আমাদের ডকুমেন্টটা কোন ইউনিটে আছে? এখন পিক্সেল আছে। এখান থেকে আমরা চাইলে এই হচ্ছে আমি ফিটে চেঞ্জ করতে পারি, ইঞ্চিতে পারি, মিলিমিটার, সেন্টিমিটার, আপনার যা লাগে আপনি চেঞ্জ করতে পারবেন। আরেকটা বিষয় লক্ষ্য করেন, দেখেন এখানে যে জিরোটা শুরু হয়েছে, জিরোর আগে কিন্তু 200, ঠিক আছে। আপনি এই পাশে যত যাবেন
জিরোটা কিন্তু মাঝখানে, আর্টবোর্ড যেখানে সেখান থেকে জিরো শুরু হয়েছে। মনে করেন এখানে আমার আর্টবোর্ড, এখানে জিরো শুরু হয়েছে, আবার এই পাশ দেখেন এখানে আমার আর্টবোর্ড, এখান থেকে জিরো দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, ওই যে আমরা গ্রাফ করছি না, গ্রাফের মতো আর কি। আমরা যেখান থেকে গ্রাফে শুরু করে এখানে থেকে জিরো, এদের মাঝখান থেকে আমরা যখন ইয়া করি, উপর থেকে নিচে যখন একটা লাইন ওয়াই অক্ষ বরাবর লাইন ড্র করি, আর হচ্ছে এক্স অক্ষ বরাবর লাইন ড্র করি, যেখানে আমাদের কি হয় ক্রস করে, সেখান থেকে আমাদের জিরো শুরু হয়, তাই না? সেরকম এখানে যেখান থেকে আমার আর্টবোর্ড শুরু হয়েছে সেখান থেকে আমার জিরো। তো আমি এখান থেকে চেঞ্জ টু গ্লোবাল রুলার দিব। কিছু লক্ষ্য করতেছেন? দাঁড়ান একটা ডিজাইন, এটা কোনো শেপ আনি তাহলে বুঝতে পারবো আমরা। তো আমরা এখান থেকে কি করলাম, ইউনিট গুলো চেঞ্জ করতে পারলাম। ঠিক আছে, রুলারের বিষয়টা আমরা পরে আসবো, কিন্তু ইউনিট চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের আগে রুলার টানতে হবে। রুলার না আনলে মনে করেন আমি রুলারটা ইয়া করে দিলাম, ভিউতে গিয়ে এখান থেকে রুলারটা আমি অফ করে দিলাম, এই যে রুলার, হাইড রুলার। আবার যদি আপনি কন্ট্রোল আর দিয়ে শো করেন রুলার, আবার কন্ট্রোল আর দিলেন, রুলারটা কি হলো আবার হাইট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের শর্টকাট জানতে হবে। আর আপনি যদি ভিউ এ যাবেন, গিয়ে রুলার খুঁজবেন, খুঁজে তারপর এখানে ক্লিক করবেন, অনেক সময়ের প্রয়োজন। তো আপনার যদি শর্টকাট মনে থাকে তাহলে আপনি কন্ট্রোল আর দিলেন, সাথে সাথে আপনার রুলার চলে আসলো। আপনি আবার হাইট করতে চাচ্ছেন, কন্ট্রোল আর দিলেন, সাথে সাথে আমার রুলারটা কি হলো হাইট হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে প্রিফারেন্সে যাব। প্রিফারেন্স পাওয়ার জন্য এখন হচ্ছে আমরা যদি ডকুমেন্ট সেটআপটা দেখলাম, ইউনিট চেঞ্জ করাটা দেখলাম, আর আগে আমরা কালার মোড চেঞ্জ করছি, এটা আমরা গত ক্লাসে করছি। এখন আমরা হচ্ছে প্রিফারেন্সে যাব। প্রিফারেন্স আমরা কত ভাবে পেতে পারি, যখন হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টটা ওপেন করব, নিউ থেকে ওপেন করব, তখন হচ্ছে আমাদের যখন কোনো কিছুই আমাদের আবার নেই, প্রথম থেকে নেই, তাহলে বুঝতে পারবেন। আমি আরেকটা ডকুমেন্ট নিলাম মোবাইলের জন্য, না আর্ট এন্ড ইলাস্ট্রেটরের জন্য নিলাম, এই যে একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে কি হয়েছে, মুভ টুলে আমার হচ্ছে সিলেক্ট করা আছে। এই মুভ টুলে সিলেক্ট করা অবস্থায় আপনি দেখেন এই যে প্রপার্টিজ প্যানেলে দেখবেন আপনার প্রিফারেন্স অপশনটা আসবে, অথবা কন্ট্রোল প্যানেলে আপনার হচ্ছে প্রিফারেন্স অপশনটা আসবে, অথবা আপনি আপনি হচ্ছে এডিট থেকে প্রিফারেন্সে যেতে পারেন। ঠিক আছে, আমরা প্রিফারেন্স কত ভাবে যেতে, মানে প্রিফারেন্সে যেতে পারি তিন ভাবে, একটা কন্ট্রোল প্যানেল থেকে, একটা প্রপার্টিজ প্যানেল থেকে, আরেকটা হচ্ছে এডিট থেকে। এখন প্রিফারেন্সের প্যানেলে কি কি আছে এটা আমরা দেখবো। ঠিক আছে, এডিট থেকে আগে যাই, ওগুলো তো আমাদের হাতের নাগালেই আছে, তাই না? এগুলো আমাদের হাতের নাগালে আছে না, এগুলো আমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবো, কিন্তু এডিটটা আমাদের মনে রাখতে হবে। কোনো কারণে মনে করেন এই দুটো নাই, তখন আপনারা এডিট থেকে নিতে হবে। এডিট থেকে প্রিফারেন্সে গেলাম, প্রিফারেন্সে গিয়ে আমরা জেনারেলে গেলাম, অথবা আপনি সরাসরি যদি জেনারেলের ভিতরে ঢুকতে চান কন্ট্রোল কে দিবেন, চার ভাবে পারি আমরা, কন্ট্রোল প্যানেল থেকে, প্রিফারেন্স প্যানেল থেকে, এডিট প্যানেল, এডিট মেনু বার থেকে, অথবা কন্ট্রোল কে। কন্ট্রোল কে আমরা দেখছেন সরাসরি চলে আসছি। আমাদের কিবোর্ড শর্টকাটস কত মজাদার জিনিস, আমাদের একটু আয়ত্ত না করতে হয়, কিন্তু এর কাজটা একদম অসাধারণ। কন্ট্রোল কে দিলাম, আমি প্রিফারেন্সের জেনারেল অপশনে চলে আসছি। ঠিক আছে, এখান থেকে দেখেন জেনারেল অপশন অনেক কিছু আছে, যেগুলোকে আপনি টিক দিতে পারেন অথবা টিক মার্ক তুলে দিতে পারেন। এই অপশনগুলোতে দেখেন এখন না ডিসেবল অটো অ্যাড অর ডিলিট, আপনি এটা চাইলে ক্লিক করে দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু এগুলাতে মানে সবগুলো না জেনে করেন না, নাহলে পরে হচ্ছে কি এগুলো এই অনুযায়ী কাজ করা শুরু করবে। ঠিক আছে, এবার দেখেন ইউজ লিগেসি ফাইল নিউ ইন্টারফেস, আমরা এটা একটু দেখি চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, এটাকে দেখি, ইউজটা আমি টিক দিলাম, টিক দেওয়ার পর আমি এটা ওকে দিলাম। ঠিক আছে, এবার এটা আমি নিউ নেই, কাজ করে কিনা দেখেন। আমার ডকুমেন্ট আগে কেমন দিছিল, এখন কেমন দিছে, আগে কেমন দিছিল, আগে অনেক অনেক বড় একটা ইয়ে দিছিল না, অনেক অনেক বড় একটা উইন্ডো দিছিল।
এখন উইন্ডোটা কিন্তু আমার ছোট হয়ে গেছে। দেখেন প্রোফাইল অপশনে যে আমাদের যে প্রিসেট গুলো ছিল, প্রিসেট গুলো কিন্তু অনেক বড় বড়, এই পাশে বাম পাশে ছিল অনেক জায়গা জুড়ে। তারপর এই পাশে আমাদের নিউ এর অপশন ছিল। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু কত ছোট করে আসছে। আপনি এইভাবেই ব্যবহার করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে। তো এটা যদি আপনি না চান, মনে করেন আপনি এভাবে চাচ্ছেন না, ওইভাবে চাচ্ছেন, তাহলে আবার কি করবেন, এডিট থেকে প্রিফারেন্সে যাবেন, অথবা কন্ট্রোল কে দিয়ে জেনারেল চলে যাবেন, গিয়ে আপনি এই যে ইউজ লিগ্যাসি ফাইল নিউ ইন্টারফেস, এটা টিক মার্কটা তুলে দিলেন। তাহলে হবে কি, আপনি এভাবে পেতে পারেন যেভাবে সুবিধা। এবার দেখেন বড়টা চলে আসছে, ঠিক আছে, এভাবে আপনি নিতে পারছেন। কত সুন্দর না, আমার মনে হয় এটাই সুন্দর বেশি। এখান থেকে আপনি ফাইল সাইজ গুলোও দেখতে পাচ্ছেন, ইজিলি দেখতে পাচ্ছেন, এবং ইউনিট গুলো দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আপনি কাস্টমাইজেশন করতে পারছেন, কালার মুড সব সুন্দরভাবে দেওয়া আছে। তো যেটা আপনার মনে হয় আপনার প্রয়োজনের জন্য, এগুলো আমাদের তো প্রয়োজনের জন্য দিছে না, আপনার যেটার জন্য সুবিধা সেটা দেবেন। এবার হচ্ছে আবার আমরা কন্ট্রোল কেতে যাব, আমাদের এত সময় নাই, এডিটে ঢুকে প্রিফারেন্সে ঢুকে জেনারেলে যাব, আমরা কন্ট্রোল কে দিলাম, চলে আসলাম। এবার আসেন ডিসপ্লে প্রিন্ট সাইজ এট 100% জুম, ঠিক আছে, 100% জুম করে প্রিন্ট সাইজটা দেখাবে। আপনি এটা কি দেখতে চান কি চান না? তো আমরা দেখতে চাই, এখানে ক্লিক মার্ক দিয়ে রাখবো। এরপর আসেন এখানে স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, ঠিক আছে, এটা স্কেল করতে চান কিনা। তো এটা স্কেল করলে হবে কি, আপনি যখন আপনার ডিজাইনটা যখন কি করবেন, বড় করবেন, তার সাথে সাথে স্ট্রোকটাও বড় হয়ে যাবে। তো আমরা এটা দিব না টিক মার্ক। এখানে দেখেন জুম উইথ মাউস হুইল, দেখেন আমি এটা ক্লিক দিলাম না, দিয়ে ওকে দিলাম, এখন আমি চলে আসলাম। এবার আমি জুম করবো, আমরা আগে ডিজাইন করি, আগে একটা শেপ নিই, তাহলে জুমটা বেশি বোঝা যাবে, কারণ সাদা আর্টবোর্ড তো। এবার হচ্ছে আমি মাউস হুইল দিয়ে জুম করবো, দেখেন আমি কিন্তু আমার বাম হাত দিয়ে আমি কন্ট্রোল ধরি নাই, ঠিক আছে। আপনি এভাবে মাউস দিয়ে জুম জুম ইন জুম আউট করতে পারবেন, মাউসের হুইলটা সামনে নিয়ে যাবেন, জুম হয়ে যাবে, পিছনে নিয়ে আসবেন, জুম আউট হয়ে যাবে। তো আপনার যদি মনে হয় যে না আমি এভাবে করবো না, আগের ভাবেই ঠিক আছে, তাহলে আপনি আবার কন্ট্রোল কে দিয়ে জেনারেল চলে যাবেন, গিয়ে এটা তুলে দিবেন, ঠিক আছে। এবার আসেন সিলেকশন এন্ড অ্যাঙ্কার ডিসপ্লে, এগুলা হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্ট, এখানে হাত দিবেন না, এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই, আপনি টাইপে যাবেন, টাইপে এখানে হাত দিবেন না, আপনি ইউনিটে যাবেন, ঠিক আছে। আপনি ইউনিট, আপনার ডিফল্ট ইউনিট আপনি কত কি নিতে চান। আমরা যখন ডিফল্ট কোনো ইউনিট নিতে চাই, তখন দেখবেন যে আমাদের ডিফল্ট পয়েন্ট চলে আসে। যখন আমরা নতুন কোনো ডকুমেন্ট ওপেন করি, তখন দেখবেন ডিফল্ট পয়েন্ট চলে আসে। আপনি ডিফল্ট হিসেবে কি রাখতে চান, আপনার ডিজাইন আপনি পিক্সেলে রাখতে চান নাকি আপনি পয়েন্টে রাখতে চান, তো আপনার যেটা সুবিধা আপনি সেটা দিয়ে কাজ করবেন। আমি এখানেও হাত দিব না, যা দেখছে আমার কাস্টমাইজ করে নিব, আমাদের কোন ইউনিটটা ব্যবহার করবো। আসেন গাইড এন্ড গ্রিড, গাইড, আচ্ছা গাইডটা দেখানোর আগে আপনাকে একটা গাইডের কালারটা মনে রাখেন শুধু, হ্যাঁ, এখানে ম্যাজেন্টা কালার দেওয়া আছে, এটা মনে রাখেন। সরি, এটা ম্যাজেন্টা না সায়ান, সায়ান কালার, আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল আর দিলাম, এখান থেকে গাইডটা নিয়ে আসলাম, দেখেন গাইডের কালারটাকে দেখে নেন। গাইড নেওয়ার জন্য অবশ্যই আপনার রুলার ওপেন করতে হবে, ঠিক আছে, কন্ট্রোল আর দিয়ে রুলার ওপেন করতে হবে, তাছাড়া আপনি গাইড আনতে পারবেন না। গাইডটা কিন্তু লক করা আছে, কারণ আমরা নাড়াতে পারছি না, ঠিক আছে। তো গাইডের কালারটা দেখছেন না, এবার কন্ট্রোল কে দিয়ে আমি আবার হচ্ছে কিসে চলে যাব, জেনারেল প্রিফারেন্সে জেনারেলে চলে যাব, এখানে আমি কালারটা চেঞ্জ করে দিব, মনে করেন ম্যাজেন্টা করে দিলাম। এবার স্টাইল কেমন নিতে চান, স্টাইল লাইন থাকবে, যদি চান আপনার এই যে গাইডটা ডট 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 করে যাবে, তাহলে ডট ডটও রাখতে পারেন, অথবা লাইনও রাখতে চান লাইনও পাবেন, তো লাইন আছে লাইনে থাক। এবার হচ্ছে গ্রিড, গ্রিড, গ্রিড চেনেন, আমাদের যে গ্রাফ পেপার কাজ করতাম না, প্রত্যেকটা কিন্তু ওটা গ্রাফ পেপারটা মেইনলি হচ্ছে গ্রিড, ওখানে স্কয়ার স্কয়ার শেপ অনেক বক্স আছে, ওটা হচ্ছে, এটা হচ্ছে মেইনলি গ্রিড। গ্রিডের কালারটা আপনি কি করতে চান, ম্যাজেন্টা দিতে চান নাকি কালো দিতে চান, এখন কালো দিয়ে রাখছি, হ্যাঁ ম্যাজেন্টা আগে দাঁড়ান, এটা হচ্ছে মিডিয়াম ব্লু দিয়ে রাখছি, আমরা হচ্ছে গ্রিড দেখতে পারবো, বাকিগুলো এরকমই থাক। এবার আসেন স্মার্ট গাইড, আমরা যখন কোনো কাজ করতে যাব, কোনো অ্যালাইনমেন্ট করতে যাব, তখন এই স্মার্ট গাইডটা আমাদের ওপেন করা থাকলে আমাদের হচ্ছে শো করবে, সে আমাকে গাইড করবে যে তুমি এইভাবে এইভাবে অ্যালাইনমেন্ট করো, তোমার এতটুকু স্পেসিং, ঠিক আছে। তো আমি এই যে স্মার্ট গাইডের কালারটাও চেঞ্জ করে নিতে পারি, আমি ইয়েলো দিলাম, ইয়েলো দিলাম দেখা যাবে, লাইট রেড দিলাম, ঠিক আছে। শুধু এখানে হচ্ছে স্মার্ট গাইডের কালারটা আমি
চেঞ্জ করলাম, বাকিগুলা ঠিক রাখলাম। এবার আসেন ইউজার ইন্টারফেস। আমরা যে ইন্টারফেসটা ব্যবহার করতেছি অ্যাডোবের সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এই ইন্টারফেসে আছি। আমরা চাইলে কিন্তু ব্ল্যাক করে নিতে পারি, দেখেন চেঞ্জ হয়ে গেল কিন্তু আমার ইন্টারফেসটা। চাইলে আমি আবার মিডিয়াম ডার্ক করে নিতে পারি, অথবা চাইলে আমরা এভাবে হোয়াইটও করতে পারি, তো আবার এটাও করতে পারি। বেশি চোখে লাগতেছে তো আমাদের জন্য এটাই বেটার। তো আপনার যদি কারো কাছে মনে হয় আপনার হোয়াইটে কাজ করবেন, কারো কাছে যদি মনে হয় ব্ল্যাকে কাজ করবেন, ব্ল্যাক দিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে পারফরমেন্স। দেখেন জিপিইউ পারফরমেন্স, এখানে হচ্ছে এনিমেটেড জুম দিয়ে রাখবেন। আমরা যে জুম করতেছি, স্ক্রলিং করে করে জুম করতেছি না মাউসের হুইল দিয়ে, এই এনিমেটেড জুমটা অন আছে বলে আমরা পারতেছি, না হলে আমরা পারতাম না। ঠিক আছে, তো এইটা অল টাইম আমরা কি করে রাখবো, টিক দিয়ে রাখবো। তাহলে আমরা মাউস দিয়ে বা অল ক্লিক করে মাউস দিয়ে আমরা হচ্ছে এনিমেটেড মানে জুম ইন জুম আউটটা মাউস দিয়ে করতে পারবো না আমরা, আমাদের শুধু একটা জায়গায় ক্লিক করে করে জুম করে দেখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন না? এবার দেখেন আমার গাইডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কি ছিল, সায়ান ছিল না, এখন ম্যাজেন্ডা হয়ে গেছে। এখন আসেন আমরা এখান থেকে গ্রিড নেই। দেখেন গ্রিড কোথায় আছে, যে প্রপার্টিজ প্যানেলে গ্রিড আছে। এই যে গ্রিডের কালারটা আমি কি দিছিলাম, ডার্ক ব্লু ব্লু নিছিলাম না, ব্লু হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু আপনার কালারটা চেঞ্জ করতে পারেন। এবার আসলে আমরা স্মার্ট গাইডের ব্যাপারটা দেখবো। স্মার্ট কালার গাইডের কালারটা কি ছিল বলেন তো, আমরা রেড দিছিলাম, মনে আছে? দেখেন আমি এই যে ইয়া করছি না, এখন আমার অল্টার কাজ করতেছে না, এখন আমার মাউসের হুইল দিয়ে কাজ করতেছে। তো আমি এইভাবে হ্যাবিচুয়েট না, আমি ওইভাবে এটা ক্লিকটা তুলে দিই, তাহলে আমার জন্য সুবিধা, কারণ ওইভাবে আমার কাজ করতে করতে সুবিধা। তো হঠাৎ করে একটু অড হয়ে যাচ্ছে। এবার দেখেন আমি এটা একটু কপি করে নেই, অল্ট দিয়ে কপি করলাম। এটা একটা ইয়া দেখাচ্ছে, দেখছেন? দেখাচ্ছে যে তুমি ইন্টারসেক্ট করছো, আমাকে একটা গাইড শো করতেছে, সেটা হচ্ছে রেড কালার। এটাই হচ্ছে স্মার্ট গাইড। বলতেছে তুমি এখানে আনো, তাহলে তুমি একটার সাথে একটা স্পর্শ হয়ে গেছে, বা এইভাবে আনো, তুমি অ্যালাইনমেন্টটা তোমার ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গাইড করতেছে যে তুমি আসলেই ঠিক পজিশনে আছো কিনা। ঠিক আছে, এটা গাইডের কালারটা রেড করে দিছি না, রেড হয়ে গেছে। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো আমাদের প্রিফারেন্স প্যানেল থেকে আমরা কি কি চেঞ্জ করতে পারি সব আপনারা এখানে দেখতে পারলেন। এবার আসেন আর কি বাকি আছে আমাদের এখানে, সব বলা শেষ। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই প্যানেলটুকু আমরা কথা বলি নাই সেদিন, হ্যাঁ জাস্ট অন অফ করছি, তাই না? এই জায়গাটুকু কথা বলছি আমরা, এই জায়গাটুকু কথা বলিনি। তাহলে দেখেন এই জায়গাটুকু কথা বলার আগে আমরা একটা শেপ নিই, স্টার নিই। এতক্ষণ তো অনেকগুলো আমি ইয়ার নিয়ে কাজ করছি, স্টার শেপ নিই। শুনেন, আমি যদি মাউসের যে কোনো এভাবে কাজ করি তাহলে আমাদের কিন্তু এলোমেলো হয়ে যাবে। দেখেন মানে এর যে পজিশনটা ঠিক থাকতেছে না। যদি আমি শিফট ধরে রাখি তাহলে আমাকে একুরেট, শিফট ধরে রাখলে আমাকে একুরেট ইয়াটা স্টারটা দিবে। আর যদি আমি এলোমেলো করে শিফট না ধরে রাখি তাহলে দেখেন আমার স্টারটা কিন্তু একুরেট কোনো আমি পজিশন পাচ্ছি না। এইভাবে ধরবো। সবসময় শেপ নেওয়ার সময় অবশ্যই শিফট ধরে শেপ নেবেন, তাহলে শিফটের সঠিক ব্যবহারটা হবে। আবার স্টারটা নিলাম, নিয়ে দেখেন এখানে এই যে স্টারের যে কালারটা আছে, কালারটা আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি, কন্ট্রোল প্যানেল থেকে। ঠিক আছে, আর যদি চান আপনি এখানে প্রপার্টিজ প্যানেল থেকেও কালার চেঞ্জ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন কোনো টুল নিয়ে আমরা কাজ করতে গেলে অবশ্যই সেটা আমরা হয় প্রপার্টিজ প্যানেলে পাবো, না হলে আমরা কন্ট্রোল প্যানেলে পাবো, না হলে আমরা টুল বারে পাবো, না হলে আমরা মেনু বারে পাবো। আমাদের চারটা জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো আপনারা যে কোর্সটা করতেছেন সবাই হয়তো একটা জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে, কিন্তু আপনারা দেখবেন চার জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছে। এক জায়গায় মানুষ যদি অ্যাক্সেস করতে শিখে, যদি কোনো কারণে সেই জায়গাটা ভুলে যায়, তাহলে কিন্তু তার জন্য কাজ করাটা কঠিন হয়ে যায়। কিন্তু আপনি একই সাথে যদি চার জায়গায় অ্যাক্সেস করতে পারেন, পাঁচ জায়গায় অ্যাক্সেস করতে পারেন, একটা জায়গায় কোনো কারণে আপনি ভুলে গেলেও আর বাকি অপশনগুলো আপনার জন্য রয়েছে, তাই না? তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এটা কোন প্যানেল দেখেন তো, অ্যাপিয়ারেন্স প্যানেল। বলেন তো প্যানেল আমরা কোথা থেকে অ্যাক্সেস করতে পারি? প্যানেলগুলো আমরা কোথা থেকে পাই? কন্ট্রোল বার। তো কন্ট্রোল বারে কি প্যানেল থাকে? না, উইন্ডো থেকে আমরা সবসময় প্যানেল পাই। যত প্যানেল আছে সব উইন্ডোতে আছে। এখানে যা দেখতেছেন সব উইন্ডো প্যানেল থেকে আনছি বলে না আপনি দেখতেছেন এটা।
দেখেন আপনারা কিন্তু প্র্যাকটিস করেন নাই বাসায়, আমি বুঝতে পারতেছি। সে করে নাই মানে উনি করেন আবার কত লাউডলি বলতেছে আমি করি নাই। আচ্ছা ঠিক আছে, তো প্যানেল আমরা হচ্ছে উইন্ডো থেকে পাবো তাই না? হ্যাঁ। এই যে অ্যাপিয়ারেন্স প্যানেলটা থেকে আমরা মেইনলি এই যে অ্যাক্সেস করতে পারতেছি। এখান থেকে আমরা চাইলে কি দেই, যে এখানে হচ্ছে স্ট্রোক দিতে পারবেন। দেখেন এই চারপাশে শুধু সাদা দেখাচ্ছে, তার মানে স্ট্রোকটা বুঝছেন আপনারা? স্ট্রোক মানে হচ্ছে আউটলাইন। এই আউটলাইন আমি চেঞ্জ করে দিয়ে আউটলাইনের, দেখেন এটা হচ্ছে আউটলাইন। আপনি যদি চান এই শেপের একটু আউটলাইন দিতে চান তাহলে আউটলাইনটার নাম হচ্ছে কি স্ট্রোক, তাই না? আপনারা মাঝে মধ্যে হ্যাঁ না বললেন, নাহলে আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝতেছেন কিনা, তাই না? তো আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই যেখানে আমি ডাবল ক্লিক করলাম, কোনখানে ফিল আর স্ট্রোক থেকে এখানে ডাবল ক্লিক করলে আমি কালার চেঞ্জ করতে পারবো, যে কালার মন চাই আপনি সেটা দিতে পারবেন, অথবা এখানে আপনি এই যে হেক্সাডেসিমাল কোড বসাতে পারবেন, এখান থেকে কোড দিবেন। মজার ব্যাপার হচ্ছে এগুলো যে 6টা জিরো দিয়ে কি হবে বলেন তো? 6টা জিরো দিলে কি কোন কালার আসতে পারে? কালো আসবে, কালো। ঠিক আছে, 6টা জিরো হলে কালো চলে আসবে। আচ্ছা যাকে আমরা পরবর্তীতে শিখবো। তো এখানে আমি চাচ্ছি স্ট্রোকটাকে ফিল ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ফিল, আর বাইরে যে আউটলাইনটা হচ্ছে তার নাম হচ্ছে স্ট্রোক। তো আমি যদি চাই যে ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করবো, অর্থাৎ আমি লালটাকে চাই ফিলে আর আমি ব্ল্যাকটাকে চাই হচ্ছে স্ট্রোকে চাই। তো আমি এই যে আমার একটা সোয়াপ দেখতেছেন না, এখানে ক্লিক করলে অথবা শিফট এক্স দিলে এটা কি দেখেন, ক্লিক করলাম চলে গেল, অথবা শিফট এক্স দেখেন আমাদের পাশে কিন্তু ইয়া দেখাচ্ছে, শর্টকাট দেখাচ্ছে। শিফট এক্স যদি দেই তাহলে আমি স্ট্রোকটাকে ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করতে পারছি। আর আপনি যদি চান যে আমি স্পেসিফিকলি শুধু ফিলের কালারটা চেঞ্জ করতে চাই, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনি আগে দেখবেন কে উপরে আছে কে নিচে আছে। এখন উপরে কি আছে দেখেন তো এখানে, এই স্যার আপনি আগে স্ক্রিন দেখেন, বাসায় গিয়ে রেকর্ড থাকবে সেই রেকর্ড থেকে নোট করবেন, ঠিক আছে? দেখেন এখানে কে উপরে আছে, রেড কালার উপরে আছে। এখন আমি যদি মনে করেন আমি কোনো কারণে চাই স্ট্রোকটা চেঞ্জ করবো, এখন আমি সারাদিন হ্যাঁ রেড এর উপরে ক্লিক করতে আসছি, তাহলে আমার কি স্ট্রোক কালার চেঞ্জ হবে? তাহলে আমরা চেঞ্জ করার জন্য আগে কি করতে হবে, এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করে আগে উপরে আনতে হবে, তারপর আমি এটাকে ক্লিক করলে আমি হচ্ছে এটা কালার চেঞ্জ করতে পারি। বুঝছি? আগে দেখবেন উপরে কে আছে, তাইলে বুঝতে পারবেন যে আমি আসলে কার কালার চেঞ্জ করতে চাই আর কে উপরে আছে আর কে নিচে আছে। যদি চান আপনি ফিলের কালার চেঞ্জ করতে, অবশ্যই আপনাকে ফিলটাকে উপরে আনতে হবে, এনে ডাবল ক্লিক করবেন কালার চেঞ্জ। আপনি যদি চান স্ট্রোককে চেঞ্জ করতে চান, আগে স্ট্রোকটাকে আনবেন, তারপরে এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা বুঝতে পারছি। এবার আসেন এই স্টারটাই থাক, স্টারটাই আমাদের রোল মডেল। ঠিক আছে, যদি স্টারের কালার কম্বিনেশন ভালো না, আচ্ছা শেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার আসেন আমি এটা 3টা কপি করি। আচ্ছা কপির একটা আপনাকে শর্টকাট দেখাই। এটাকে ধরলাম, ধরে অল্ট ধরবো, মাউসের সরি কিবোর্ডের অল্ট ধরে ড্রাগ করে আনবো, ড্রাগ করে আপনি যদি চান একদম বরাবর আনতে তাহলে শিফট ধরে আনবেন, শিফট ধরে আনলে একদম বরাবর চলে যাবে, যেখানেই যান বরাবর একদম বরাবর আসবে। আর যদি আপনি শিফট ধরে, আপনি যদি না চান যে আমি বরাবর নিতে চাই না, তাহলে এটাকে ধরবেন, ধরে অল্ট ধরে আপনি যেই দিকে মুভ করাইতে চান সেই দিকে নিতে চান এই দিকে যাবেন। আর শিফট ধরলে কিন্তু কি হবে, একদম এইভাবে বরাবর যাবে, বরাবর। ঠিক আছে, তো আমি শিফট ধরে নিচে আনলাম, কপি হয়ে গেল না? এখন এটা এই কপিটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন কি করবো, কন্ট্রোল দিয়ে দিলে আমাকে আরো কপি দিবে সে, কন্ট্রোল দিয়ে যতক্ষণ আমরা দিতে থাকবো ততক্ষণ সে আমাকে কপি দিতেই থাকবে। প্রথমে একটা কপি করতে হবে, তারপর বাকিগুলা কন্ট্রোল দিয়ে দিলে অলরেডি অটোমেটিক কপি হতেই থাকবে যতক্ষণ আপনি কন্ট্রোল ডি ধরবেন। ঠিক আছে, মনে করেন এখানে একটা ধরলাম, কন্ট্রোল 0 দিয়ে আমি আউটপুটটাকে ফিট করি। আব্দুর রহমান স্যারের কি আগে কখনো মানে গ্রাফিক ডিজাইন বিষয়ে ধারণা আছে? আপনি না বুঝলে অবশ্যই বলবেন, ঠিক আছে?
আমরা এই কালারটা একটু আমার ভালো লাগছে না, কালারটাকে আমি একটু চেঞ্জ করব, কেমন যেন লাগছে, এটা একটু ভালো লাগছে। তারপরও এবার ধরে দেখেন আমি চাচ্ছি এই কালারটা এখানে আনতে, আমি কি বারবার এখানে যাব, বারবার এখানে ক্লিক করব? আমি শিফট, আমি হচ্ছে কিবোর্ডের আই ধরে রাখবো, আই ধরে রাখবো, আই ধরলে এই যে আমার আই ড্রপে চলে আসছে, ক্লিক করবো চলে আসবে, ঠিক আছে। আর আমি কি এখন আবার মুখ তুলে যাবো, এখানে ভি ধরবো, সিলেক্ট করলাম, এবার আই দিয়ে কপি করলাম কালারটা, ঠিক আছে। এবার আসেন, আর এই জায়গাটা তো বুঝতে পারছেন, এই জায়গাটা হচ্ছে নাম, যে উপরে থাকবে, এখানে কালারটা উপরে আছে, তাহলে কালারটাকে আপনি এভাবে নাম করে দিতে পারবেন, মানে আপনি কোনো কালার চাচ্ছেন না, ঠিক আছে। আর আপনি যদি চান যে কালার চাই, তাহলে এখানে কালারটা দিবেন, নান কালার। এই মাঝখানেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আমরা পরে শিখবো, ঠিক আছে। কালারটা এইভাবে নাম করবেন। আপনি যদি চান স্ট্রোক দিতে চান না, আমি মনে করেন এখান থেকে স্ট্রোক দিতে চাচ্ছি না, তাহলে কি করব, যে উপরে থাকবে তাকে নাম করব, আগে দেখবেন কাকে নাম করতেছেন, যে উপরে থাকবে তাকে নাম করব। তাহলে এখানে হচ্ছে স্ট্রোকটা দেখেন আমি নাম করে দিছি, স্ট্রোকটা আমার চলে গেছে, তখন আমি চাচ্ছি আবার স্ট্রোকটা দিতে, এইভাবে দিয়ে দিলাম। স্ট্রোকটা দেখেন, স্ট্রোকটা অনেক ছোট হয়ে গেছে, কেন হয়ে গেছে, এই দেখেন স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিই। এবার আসেন পরের অপশনটা, এটা কি ড্র নরমাল। আমরা যা কিছু ডিজাইন করতেছি, যা কিছু এখানে আর্ট করতেছি, সব নরমালে করতেছি। নরমাল মানে কি, আমরা যখন কোনো খাতার পেজ, আমরা নরমাল কি একটার পর একটা খাতার পেজ আসে না আমাদের, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে নরমাল কি, প্রথমে যে ডিজাইনটা করি, যে শেপটা নেই, মনে করেন রেক্ট্যাঙ্গেল কাট নিলাম, প্রথমে আমি যে শেপটা নিলাম, এবং পরবর্তীতে যে আবার শেপটা নিব, বলেন তো কে উপরে কে নিচে, খুব ঝামেলা করতেছে এটা, কে উপরে কে নিচে বলেন, মানে এ উপরে না এ উপরে, নিচেরটা উপরে, কিভাবে বললাম, এই দেখেন উপরে যাচ্ছে। আমরা আমরা নরমালি যে খাতার পেজ উল্টায় কি করি, একটার পরে আরেকটা যাই, তাই না। ইলাস্ট্রেটর কি করে, ও নরমালি হচ্ছে কি, যেটা আগে, যে যে ডিজাইনটা আগে করবে বা যে শেপটা আগে নেবে সেটা যাবে পিছনে। আমরা খাতার ক্ষেত্রে তো এরকমই করি, যে আমাদের মনে করেন আমরা এই পেজের কাজ শেষে তো পিছনেই চলে যায়, তারপরে এর সামনে আসে, এভাবে পিছনে যায় না, আমরা এভাবে সামনে আগাই না, এটা হচ্ছে নরমাল, নরমাল মোডে কাজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের নরমাল, এটা বুঝতে পারছি তো আশা করি। এবার আসেন, এটা হচ্ছে কি ড্র বিহাইন্ড। এই দেখেন আমরা এটা হচ্ছে, আমি এটাকে ডিজাইন করছি না, এটাকে ধরছি না, এখানে এখন আমি একটা ডিজাইন করব, এবং যে ডিজাইনটাই করব সেটা এই স্টাইলের পিছনে চলে যাবে, ঠিক আছে। অনেক সময় হয় কি, আমাদের অনেক সময় হয় কি ডিজাইন, মানে অনেক সময় শেপ আমাদের পিছনে নিতে হয় অনেক সময়, তো যে এই টুলসটার কাজ ভালোভাবে জানবে, তাকে আর অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, যে অ্যারেঞ্জ সেন্ট ব্যাক, সেন্ট ফ্রন্ট, সেন্ট ব্যাকওয়ার্ড, এইভাবে করতে হবে না অ্যারেঞ্জে গিয়ে। সে কি করবে, ওই শিপটাকে সিলেক্ট করবে যার পিছনে নিতে চায়, শিপ মানে মনে করেন আমি এর পিছনে একটা ডিজাইন নিতে চাই, বা ডিজাইন ড্র করতে চাই, শেপ নিতে চাই, তাহলে কি করব, ওই অবজেক্টটাকে সিলেক্ট করব, কার পিছনে নিতে চাই তাকে সিলেক্ট করে তার পিছনে আমি, সরি এখানে আমি এটা ক্লিক করি নাই, ক্লিক করলে হয়তো ট্রান্সফর্ম, এই জিনিসটা আমাকে অনেক ঝামেলা করতেছে। আচ্ছা যাক, এবার হচ্ছে আমি তাকে সিলেক্ট করলাম, তার পিছনে নিব, এর জন্য তার আগে এটা আমার সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিলাম, এবার আমি শেপ নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এখানে পিছনে দেখানোর জন্য, দেখেন আমার পিছনে চলে গেছে, শেপটা আমার পিছনে চলে গেছে না। এটা কিন্তু অনেক মজার টুল, যে ব্যবহার করতে পারবে, হ্যাঁ বেসিকটা, বেসিকই অ্যাডভান্স, বুঝছেন, অ্যাডভান্স বলতে কিছু নাই, বেসিকই অ্যাডভান্স। এই 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 কাজটা কিন্তু সবাই জানে না। মনে করেন আমি একটা ডিজাইন করছি, মনে করেন আমি চাই কি এই এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, এই পুরা এই চারটার পিছনে, তো আমি হচ্ছে কি করবো, ড্র নরমাল নিলাম, নিয়ে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল না সুন্দর। কিন্তু যদি আমি এটা না নিতাম, এটা আমি ডিলিট করে দিলাম, না নিতাম, আমার নরমাল মোডে আছে, কারণ আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কি হবে, এটা ঢেকে যাবে না, তাহলে কি আমাদের কি কাজটা কি আরো ঝামেলা হইলো না।
এখন এটাকে আমার এইভাবে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাইতে হবে, অ্যারেঞ্জ গিয়ে আবার সেন্ড টু ব্যাক করতে হবে, তারপর সে ব্যাকে যাবে। কিন্তু আমাদের যদি মাথায় এই টুলসটার কাজ থাকে, তাহলে আপনি কি করবেন, এগুলো সবগুলোকে সিলেক্ট করবেন, করে এই মুডটা ওপেন করে নিয়ে এটা টুল নিয়ে কি করবেন, কি সুন্দর, ভালো না? অনেক মজাদার কিন্তু টুল, যদি আপনারা ধরে রাখতে পারেন আর কি। এটার কাজ শেষ। এবার হচ্ছে আমরা এই যে ড্র ইনসাইড, এটাকে ক্লিক করলাম, ড্র ইনসাইডটা ক্লিক করলাম, করে এখন আমি যতগুলা শেপ নেই না কেন, এবার আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এটা অফ করে দিই। ঠিক আছে, এবার হচ্ছে আমি এখানে একটা নিব, মনে করেন ইলিশ টুল নিব। এই আমি যতগুলা ইয়া করবো, শেপটা এখানে দিব, সবগুলোর ভিতরে আসবে, কোনোটা বাইরে যাবে না। অথচ দেখেন আমি কিন্তু অনেক বড়গুলো বাইরে বাইরে নিচ্ছি, তাই না? ডিজাইনটা আমার ভিতরে হচ্ছে না? অনেক মজাদার টুল এটা। এবার হচ্ছে আমি আবার নরমাল মোডে চলে আসলাম। অবশ্যই এটা করার পর কিন্তু নরমাল মোডে চলে আসতে হবে, নাহলে কিন্তু এখান থেকে বের হতে পারবেন না। নরমাল মোডে আসবেন, বের হয়ে যাবেন। বুঝছি আমরা? এবার আসেন, এটা কাজ শেষ। এটাকে আমি আবার একটু বলি, তাহলে তো আপনাদের মাথায় থাকবে আশা করি। এটা আমি শেপ নিলাম, নিলে আমি চাই এখানে কিছু ব্রাশ দিয়ে, আমি এখানে বেস্ট ব্রাশ দিয়ে ওকে কিছু ছোট ছোট, সরি কন্ট্রোল জেড দিয়ে, আর শুনেন আমার কোনো কারণে যে ভুল হয়ে যায়, কন্ট্রোল জেড দিলে আমি পিছনের অবস্থানে চলে যেতে পারবো। এই দেখেন আমার কিন্তু এখানে কি দেখাচ্ছে, দেখেন এই যে স্মার্ট গাইড দেখাচ্ছে, দেখতেছেন? এই যে বৃত্তের চারপাশে স্মার্ট গাইড দেখাচ্ছে, দেখেন ভিতরে। তো এখন আমরা কি করব, অথবা আপনি কিন্তু এটাকে কন্ট্রোল, এটা কি দেখেন শিফট ডি দিলে কিন্তু অপশনে চলে যাবেন। মনে করেন আমি হচ্ছে কি মোডে আছি, নরমাল মোডে আছি এখন। এখন আমি যদি চাই শিফট ডি দিলে, মানে শিফট ডি দিলাম, আমি ইয়া মোডে চলে গেছি, বিহাইন্ড মোডে চলে গেছি। আবার যদি শিফট ডি দেই, আমি এবার কিন্তু আমি এখন ইনসাইড মোডে চলে গেছি। ঠিক আছে আব্দুর রহমান স্যার, আপনার কি কোনো সমস্যা? আপনি ক্লাসের সময় ফোন ধরছেন না, ক্লাসের থেকে কি মেসেজ ইম্পর্টেন্ট হয়ে গেল? এটা করা যাবে না ক্লাসের মধ্যে। ঠিক আছে, তাহলে আবার শিফট ডি দিলে আবার নরমাল মোডে আসবো, আবার শিফট ডি দিলে বিআই মোডে চলে যাব। কিন্তু ইনসাইড মোডে যাওয়ার জন্য অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে আপনি কিন্তু ইনসাইড মোডে যাইতে পারবেন না। ইনসাইড মোডে গেলাম, এবার একটা আমি ব্রাশ নিলাম, ব্রাশের কালারটা চেঞ্জ করব। ব্রাশের কালার আমরা হচ্ছে হলুদ নিব। দেখেন এটা যদিও ব্রাশের সাইজটা ছোট হয়ে গেছে, ব্রাশের সাইজটা আমরা বড় করব হচ্ছে, স্টোরেজ সাইজটা বড় করলে ব্রাশের সাইজটা বড় হয়ে যাবে। দেখেন মানে আমি এটা ক্লিক করলাম, এই দেখেন আমার ব্রাশটা কিন্তু এই পাশেও আছে, কিন্তু যতটুকুই ভিতরে ততটুকুই শুধু আমার নিচ্ছে। অনেক সময় প্যাটার্ন ডিজাইন করার জন্য ব্রাশ দিয়ে মনে করেন শুধু এর বাইরে যতই আপনি ইয়া করেন, এই যে ব্রাশ দিয়ে আমি এটা এইভাবে দিলাম, কিন্তু ভিতরে যাচ্ছে, এর বাইরে আর হচ্ছে না। ঠিক আছে, এর বাইরে শুধু মানে যাচ্ছে না, ডিজাইন সবটা সব সম্পূর্ণটা ভিতরে হচ্ছে। আশা করি এটা বুঝতে পারছেন। এবার এখান থেকে বাইরে হওয়ার জন্য আমার কি করতে হবে, নরমাল মোডে আসতে হবে। আমি বাইরে চলে আসছি, এখন আমি এটাকে চাইলে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারি, অথচ এখানে ভিতরে কত কিছু আছে। এবার আসেন এই যে প্রেজেন্ট মুড, মনে করেন কোনো কারণে আপনি ডিজাইন করছেন, আমি ধরেন আমি একটা ডিজাইন করছি, এটা একটু সামনে নিয়ে আসি, ফেস্টুন ডিজাইন করছি। আপনি রিসেন্ট যে কাজগুলো করছেন এখান থেকে আপনি ওপেন করতে পারবেন, ওপেন রিসেন্ট ফাইল।
এই যে মনে করেন এখানে একটা ডিজাইন করছি আমি, হ্যাঁ ডিজাইন করছি, এখন আমি এটা প্রেজেন্ট করতে চাই, মনে করেন আপনাকে আমি দেখাইতে চাই সম্পূর্ণটা, কিভাবে দেখাবো? এটা হচ্ছে দেখেন, এই যে প্রেজেন্ট মোড অথবা শিফট এফ দিলেই প্রেজেন্ট মোডে চলে যাবে, শিফট এফ, শিফট এফ, দেন প্রেজেন্ট মোডে চলে গেছে। প্রেজেন্ট মোডে আমার ডিজাইনটা কেমন দেখাচ্ছে, তাই না? আবার হচ্ছে এখান থেকে বাইরে হবো কেমনে, এসকেপ দিব, এসকেপ দিলে বাইরে যাবে। এসকেপ তো চেনেন, কিবোর্ডের এসকেপ চেনেন, এই যে কিবোর্ডের সবার শেষের এটা এসকেপ। এবার আসেন, তারপর হচ্ছে কি নরমাল মুড, আমরা যে মুডে কাজ করতেছি এটা হচ্ছে নরমাল মুডে কাজ করতেছি। এরপর হচ্ছে আমরা যদি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আমার স্ক্রিনটা পুরাটা দেখাবে উইথ মেনু বার, মেনু বার শুধু দেখাবে, ঠিক আছে? দেখেন দেখেন ফুল, এখানে যে একটা উইন্ডো যে একটা ডট ছিল না, আমরা এখানে এইভাবে এনে বসাতাম, এখানে এনে বসাতাম, যে ওটা কিন্তু চলে গেছে। এটা কি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। আর যদি শুধু চান, শুধু এই ক্যানভাসটাই শুধু দেখতে চান, ফুল স্ক্রিনটা দেখতে চান, দেখেন শুধু ফুল স্ক্রিন চলে আসছে, আর কিছু নাই, মেনু বার নাই, কন্ট্রোল বার নাই, কিছু নাই। তো এটা আপনার ভিউ করার ক্ষেত্রে আপনার যেটা সুবিধা, হ্যাঁ আপনি হচ্ছে শিফট এফ দিয়ে হচ্ছে প্রেজেন্ট মোডে চলে যেতে পারেন। আপনার ডিজাইনটা কেমন দেখাবে প্রেজেন্ট মোডে গেলে, এভাবে ডিজাইনটা করতে পারবেন আপনি, সরি ডিজাইন না, আপনি হচ্ছে প্রিভিউ করতে পারবেন। বুঝছি এখান থেকে? আচ্ছা প্রেজেন্ট মোডে গেলে কি কি ইয়ে করতে হবে, করতে হবে শিফট এফ। আর যদি মুড চেঞ্জ করতে চান, দেখেন এখানে দেখাচ্ছে এফ, এফ করলে এখন আমি এখানে যে নরমাল মুডে আছি না, এখন আমি যদি এফ দেই তাহলে হচ্ছে উইথ মেনু বার দেখবো। আর যদি আবার এফ দেই তাহলে হচ্ছে সম্পূর্ণটা শুধু স্ক্রিন মোডটা দেখবো। এখানে কোনো মেনু থাকবে না, কোনো কন্ট্রোল প্যানেল থাকবে না, কোনো মানে মেনু বার থাকবে না, টুল থাকবে না, কিছু থাকবে না। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মনে প্রয়োজন হয় অনেক বড় ক্যানভাস নিয়ে কাজ করার, এগুলাকে অনেক সময় ঝামেলা মনে হয়, প্যানেল, কন্ট্রোল বার, তারপর হচ্ছে আপনার টুল বার, এগুলো তখন কি করে সে কত মজাদার শর্টকাটস, তাই না? এরকম হয়ে গেলে শিফট এফ দিলে আমরা প্রেজেন্ট মোডে চলে যাবে। আর যদি শুধু এফ থাকে, মানে এফ দেন, তাহলে হচ্ছে পরবর্তীগুলো এক এক করে চেঞ্জ হবে, এক এক করে চেঞ্জ হবে, এক এক করে চেঞ্জ হবে, ঠিক আছে? এফ দিলে তো হচ্ছে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই না? কি কি জানা ইম্পর্টেন্ট? শর্টকাট গুলা, শর্টকাট জানলে আমাদের কাজগুলো অনেক স্মুথ হয়ে যায়। আচ্ছা তাহলে আমি ইয়া করি, রুলারটা তুলে দিই, গাইডটা হাইড করে দিই, গাইডটা ঝামেলা করছে। এবার হচ্ছে আমরা এখন আর্টবোর্ড নিয়ে কথা বলবো। গতদিন আমরা দেখছিলাম নিউতে গিয়ে, আমি এখান থেকে অনেকগুলো চাইলে অনেকগুলো আর্টবোর্ড নিতে পারছিলাম, তাই এখানে আমি 5টা আর্টবোর্ড নেব। 5টা আর্টবোর্ড নিলাম, এখানে পিক্সেল দিলাম, এখানে সাইজটা ইয়ে করে দিই, যেহেতু পয়েন্ট ছিল আমি 1000 বাই 1000 পিক্সেল ইয়ে নেব, আর্টবোর্ড নেব 1000 বাই। আচ্ছা এখানে আমি একটা জিনিস লক্ষ্য করাই, এখানে 500 দিলাম, হাইটটা 500, উইডথটা 1000, ঠিক আছে? এখানে একটা লক্ষ্য করবেন, যখন হাইটটা 1000 হয়েছে, সরি উইডথটা 1000 হয়েছে আর হাইটটা 500 হয়েছে, তখন দেখেন এটা ওরিয়েন্টেশন মোডে চলে আসছে। না ওরিয়েন্টেশন কি, এটা হচ্ছে বলেন এই ওরিয়েন্টেশনকে কি বলে? আমরা কিন্তু নরমালি ইউটিউব ভিডিও দেখতে গেলে ওরিয়েন্টেশন চেঞ্জ করি, আমার মোবাইলটা কি করি এভাবে করে নেই না, এই ওরিয়েন্টেশনটাকে কি বলে? রোটেট তো করি, মানে রোটেট করি, মানে রোটেট করা মানে কি ঘোরানো না? আর এই ওরিয়েন্টেশনটাকে কি বলে, যে ওরিয়েন্টেশন আমরা ইউটিউব ভিডিও দেখি এটাকে বলে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, ঠিক আছে? আর আমরা যে আমাদের খাতাগুলো আছে কিনা দেখো, আপনার খাতাটা কোন ওরিয়েন্টেশনে আছে? পোর্ট্রেট, ঠিক আছে? লম্বা লম্বি যে ওরিয়েন্টেশন থাকে সেটা হচ্ছে পোর্ট্রেট, আর যে চ্যাপটা বরাবর আমার যে স্ক্রিনটা সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ বরাবর আছে, ঠিক আছে? তো এখানে ল্যান্ডস্কেপ অটোমেটিক্যালি ক্লিক হয়েছে কেন? কারণ হচ্ছে আমাদের চ্যাপটা হয়ে গেছে ডিজাইনটা, আমাদের উইথটা 1000, হাইট হচ্ছে 500। উইথ মানে কি, প্রস্থটা আমার 1000 আর হাইটটা আমার কি 500, এখানে অটোমেটিক্যালি সেই ওরিয়েন্টেশনটাকে ধরছে, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে ধরছে, তাই না? তো এখানে আমরা কয়টা আর্টবোর্ড নিয়েছি? 5টা নিয়েছি, বাকিগুলো ঠিকঠাক, আমরা জাস্ট আর্টবোর্ড নিয়ে কাজ করবো এই কারণে 5টা আর্টবোর্ড নিয়েছি। ক্লিক করলাম, আমার আর্টবোর্ড 5টা চলে আসছে।
এবার দেখেন, এবার বলেন তো কোন টুলস এর অ্যাক্সেস পাইতে গেলে আমরা কোথায় কোথায় পাইতে পারি সম্ভাবনা আছে? এক কন্ট্রোল প্যানেল, এক প্রপার্টিজ প্যানেল, এক টুলবার, এক হচ্ছে মেনু বার, তাই না? চারটা জায়গা থেকে আমরা পেতে পারি এই আর্টবোর্ডের অ্যাক্সেসটা। তো দেখেন আমরা টুলবারে কিন্তু একটা আমাদের আর্টবোর্ড অ্যাক্সেস আছে, দেখেন টুলবারে আমি এই টুলবার এই এখানে সিলেক্ট করলাম আর্টবোর্ড টুলটাকে। আমি এখন যে কোনো এখানে যা সিলেক্ট করবো প্রত্যেকটা আর্টবোর্ডকে সিলেক্ট করবো। এটা কিন্তু কোনো ডিজাইন না, এটা আর্টবোর্ড যেটা আমরা কাজ করতেছি, ঠিক আছে? অথবা আমরা হচ্ছে প্রপার্টিজ প্যানেল থেকে পেতে পারি। আর্টবোর্ডটাকে সিলেক্ট করে নিতে হবে একটা, তারপরে দেখেন প্রপার্টিজ প্যানেলে কিন্তু আমাদের আর্টবোর্ডের অপশন আছে। দেখেন এই যে আর্টবোর্ডের ওরিয়েন্টেশন আছে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ। আপনি যে আর্টবোর্ডটাকে সিলেক্ট করছেন, আমি চাই এই আর্টবোর্ডটাকে পোর্ট্রেট করে নিব, দেখেন আমার আর্টবোর্ড পোর্ট্রেট হয়ে গেছে। আর যদি চাই এটা ল্যান্ডস্কেপ করতে করতে পারবো, ঠিক আছে? এবার এবং এবং দেখেন এখানে আর্টবোর্ড অপশন আছে, এখান থেকে আমি আর্টবোর্ডের অপশন গুলো আবার ইয়া করতে পারি। এই যে যে আর্টবোর্ডটা আমি ক্লিক করছি, সেই আর্টবোর্ডটা আমি যদি চাই যে সাইজটা আমি 500x500 আনবো, 500x500 হয়ে গেছে না? এই যে হাইট 500 উইথ 500 ওকে দিলাম, দেখেন আমার আর্টবোর্ডের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? আবার আপনি যদি চান এই সাইজটাকে আবার আমি 1000x500 করতে চাই, হ্যাঁ, আবার এখানে অপশন, এখানে তো আমি একটা অপশন দেখাইলামই আপনাকে, তাই না? এখন আমরা যদি চাই তাহলে এখান থেকে করতে পারি। এই দেখেন এখানে আর্টবোর্ড অপশন আছে, এটা কোথায়? এটা কন্ট্রোল প্যানেলে। একই জিনিস আমরা অনেক জায়গা থেকে পাচ্ছি, তাই না? কন্ট্রোল প্যানেল থেকে পাচ্ছি, প্যানেল থেকে পাচ্ছি। দেখেন আবার এখান থেকে আমি চাচ্ছি যে এখানে আবার 1000 করে দিব, দেখেন আমার আগের অবস্থায় ফেরত আসছে। এবার দেখেন অবশ্যই আপনার আর্টবোর্ড সিলেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু আর্টবোর্ড যদি সিলেক্ট না থাকে তাহলে আপনাকে আর্টবোর্ডের যে অপশনগুলো এগুলো প্রপার্টিজ প্যানেল কন্ট্রোল প্যানেল দেখাবেন। আপনাদের বলছি না যে আমাদের সিলেকশন এবং আমাদের টুলস এর উপর নির্ভর করে আমাদের কন্ট্রোল প্যানেল এবং প্রপার্টিজ প্যানেল আমাদের সাজেস্ট করে যে আমাদের পরবর্তী কি পদক্ষেপ হওয়া উচিত। তো তাহলে অবশ্যই আমাদের আর্টবোর্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। এই এই যেটা সিলেকশন আছে এটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট করে, আর এই যে সিলেকশন আছে এটা হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট করে। আপনি যদি চান যে এটা দিয়ে আপনি আর্টবোর্ড সিলেক্ট করবেন তা কিন্তু হবে না। আর্টবোর্ড সিলেক্ট করার জন্য আলাদা একটা টুল আছে, সেটাকে বলা হয় আর্টবোর্ড টুল। আচ্ছা আর্টবোর্ড আমি সিলেক্ট করলাম। এবার আসেন এই আর্টবোর্ডগুলোর নাম দেওয়া আছে, দেখেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, আর্টবোর্ড 4, আর্টবোর্ড 5। এখন আমি নামগুলো চেঞ্জ করতে চাই, দেখেন এখানে আমি যে আর্টবোর্ডে আসি তার এখানে নামটা চেঞ্জ করতে পারবো। মনে করেন এখানে আমি অ্যারোটার্স দিলাম, অ্যারোটার্স, ঠিক আছে? এখন হয়ে গেল। এখন আমরা দেখেন এই আর্টবোর্ডের নাম কিন্তু অ্যারোটার্স চলে আসছে। আমার 1 নম্বর আর্টবোর্ডের নাম অ্যারোটার্স। আমি এখন 2 নম্বর আর্টবোর্ডের নাম চেঞ্জ করতে চাই। 2 নম্বর আর্টবোর্ডের নাম এখানে আমি দিব অ্যারোটার্স লার্নিং, অ্যারোটার্স লার্নিং। হয়ে গেল চেঞ্জ। এখন এটাকে আমি এখন অনুরূপভাবে এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। কোথা থেকে? এখান থেকে আর্টবোর্ড নেম থেকে, অথবা আপনি এখান থেকে কন্ট্রোল প্যানেলে গেলেও এখানে যে আর্টবোর্ড 3 নাম্বার আছে এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। মনে করেন আপনার নাম মনে করেন রিয়াদ, রিয়াদের নাম দিলাম, ঠিক আছে? রিয়াদের নাম ভুল আসছে, সমস্যা নাই, এটা রিয়াদের নাম এখন থেকে। আচ্ছা আর্টবোর্ডের নাম এখান থেকে চেঞ্জ হচ্ছে না, তাহলে এখান থেকেই শুধু চেঞ্জ হবে, ঠিক আছে? চেঞ্জ হবে না ব্যাপারটা এরকম না, এখন কাজ করছে না এই আর কি। তাহলে ঠিক আছে, আর্টবোর্ডের নামটা আমরা চেঞ্জ করতে পারি, আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ করতে পারি, আর আর্টবোর্ডের আমরা কি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। এবার হচ্ছে আপনি মনে করতেছেন এখানে আপনার 5টা আর্টবোর্ড আছে, কারণ আপনি আরো একটা আর্টবোর্ড নিতে চান, তাহলে এই যখন দেখেন প্লাস বাটন আছে না, এখান থেকেও নিতে পারেন, অথবা এখানে প্রপার্টিজ প্যানেল থেকে এখানে আপনি হচ্ছে এই যে প্লাস আইকন আছে এখান থেকেও নিতে পারেন। তো আমি প্লাস আইকন দিলাম, দেখেন আমার আরো একটা আর্টবোর্ড আসলো। 5টা আর্টবোর্ড ছিল না আমাদের, দেখেন আমার 6টা আর্টবোর্ড চলে আসছে। এখন কোনো কারণে চাচ্ছেন আপনি 3 নম্বর আর্টবোর্ডটা ডিলিট করবেন, এই যে ডিলিট অপশন, ডিলিট করে দিলাম। অথবা আপনি কন্ট্রোল জেড দেন দিয়ে আবার মনে করেন যে চাচ্ছেন যে এটা আর্টবোর্ড এই পাশ থেকে আমি ডিলিট করব, প্রপার্টিজ প্যানেল থেকে, এখান থেকে আমি ডিলিট করে নিলাম, ঠিক আছে না?
তাহলে আমরা আর্টবোর্ড তৈরি করতে পারলাম, আর্টবোর্ডের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারলাম, আর্টবোর্ড ডিলিট করতে পারলাম, আর্টবোর্ডের নাম চেঞ্জ করতে পারলাম। ঠিক আছে, এবার আসেন আর্টবোর্ডের অ্যারেঞ্জমেন্ট। আমরা ডকুমেন্টের অ্যারেঞ্জমেন্ট শিখছি না, এবার হচ্ছে আমরা আর্টবোর্ডের অ্যারেঞ্জমেন্ট শিখবো। তাহলে আগে আবার সিলেক্ট করতে হবে, না হলে আমাকে তারা দেখাবে না। এটা কিন্তু ভুল করবেন না, আগে আর্টবোর্ড টুল দিয়ে আগে যে কোনো আর্টবোর্ড একটা সিলেক্ট করবেন, তাহলে আমার এই অপশনগুলো আসবে। এবার দেখেন এখানে অ্যারেঞ্জমেন্ট অপশন আছে, রিঅ্যারেঞ্জ অল। ঠিক আছে, রিঅ্যারেঞ্জ অল এ দেখেন, রিঅ্যারেঞ্জ অল এ ক্লিক করবেন। কোথায়? প্রপার্টিজ প্যানেল থেকে। এখন রিঅ্যারেঞ্জ এর লেআউটটা দেখেন। প্রথমে লেআউটটা হচ্ছে গ্রিড বাই রো, মানে প্রথমে এইভাবে যাবে, তারপরে আবার প্রথম থেকে শুরু হবে। গ্রিড বাই রো, রো অনুযায়ী যাবে। প্রথমে আমরা রো কি করি, 1 থেকে 1 2 3 4 5 করে শেষ করি। আরো যদি 5টা থাকে তখন আবার আমরা প্রথমে আসি, 6 7 8 9 10, এভাবে না, রো এইভাবেই তো কাজ করে। আর কলাম হলে কি করবে, 1 2 3 4, তারপর উপর যাবো 5 6 7 8, এভাবে, তাই না, রো। তো আমরা যদি চাই যে লেআউটটা আমরা কি করব, এখন কোন লেআউট আছে বলেন, আর্টবোর্ডের নাম দেখে বলেন কোন লেআউট আছে এটা। এখন হ্যাঁ, আর্টবোর্ড, আর্টবোর্ডের সাইজ না, আর্টবোর্ডের আমি বলতেছি অ্যারেঞ্জমেন্টটা, কোন অ্যারেঞ্জমেন্টে আছে সে এখন বর্তমান। গুনেন, আর্টবোর্ডটা গুনেন, 1 2, তারপরে 3 4 5, এটা রোতে আছে, রোতে আছে না। প্রথমে একটা রো শেষ হলো, পরে আবার আরেকটা শুরু করছে। যেহেতু রোতে আছে, এখন আমরা কলামে যাব। এই দেখেন কলাম, কলাম হয়ে গেছে না, 1 2 3, তারপর 4 5, কলাম ওরিয়েন্টেশন চলে গেছে। আর আপনি যদি চান, আপনি চান যে প্রথম থেকে শুরু করে একদম শেষে যাবে, না লম্বায় না, প্রস্থ ইয়া বরাবর, রো বরাবর 1 2 3 4 5। ঠিক আছে, এবার আপনি যদি চান যে লম্বা লম্বি আসবে, উপর থেকে নিচে আসবে, এই যে উপর থেকে নিচে আসছে। আপনি যদি চান যে স্পেসিংটা, এই যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের স্পেস কত পিক্সেল দিবেন, আমি চাচ্ছি 50 পিক্সেল দিতে, 50 পিক্সেল দিলাম। দেখেন স্পেসটা আমার বেড়ে গেল না, এক আর্টবোর্ড থেকে আরেক আর্টবোর্ডের স্পেসটা বেড়ে গেছে 20 পিক্সেল, মানে 50 পিক্সেল দিছিলাম। এটা বুঝছি না আমরা। দ্যাট ইজ আমরা আর্টবোর্ডের অ্যারেঞ্জমেন্ট এখান থেকে চেঞ্জ করলাম। কোথা থেকে চেঞ্জ করলাম? প্রপার্টিজ প্যানেল থেকে। এবার দেখেন আমরা কিন্তু অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আর্টবোর্ড নিব, দেখো রিঅ্যারেঞ্জ অল আর্টবোর্ড, এখানে একই অপশন পাবেন। কোথা থেকে? অবজেক্ট থেকে পেয়েছি। এবার কন্ট্রোল প্যানেল দেখেন, এই যে আর্টবোর্ড অপশনে গেলাম, এখানে রিঅ্যারেঞ্জ অপশনটা আছে, এখানে নাই। ঠিক আছে, এই যে এখানে আছে, সরি, এই দেখেন রিঅ্যারেঞ্জ অল, এই দেখেন একইভাবে ওই অপশনগুলো আছে। এবার চাচ্ছেন লেআউট অর্ডারটা কিভাবে করতে চান, সামনে থেকে পিছনে যেতে চান নাকি পিছন থেকে সামনে আসতে চান। বর্তমানে আমরা কোন অপশনে আছি? সামনে থেকে পিছনে। এটা এই যে এটা কিসের বলেন, এটা রো এর জন্য দেখাচ্ছে, আমরা কিন্তু কলামে আছি না, আমরা কিন্তু রো করে নেই। এই যে রো রো অপশনটা করে নি, হ্যাঁ রো করে নিলাম। এখন আমি আর্টবোর্ডটা 1 থেকে এভাবে যাব নাকি ওই পাশ থেকে 1 2 শুরু হবে। ঠিক আছে, আমরা রিঅ্যারেঞ্জ চলে যাই, গিয়ে এখন আমরা চাচ্ছি এই পাশ থেকে শুরু হবে, মানে আগে 5 আসবে, তারপর 6 5 আসবে, তারপর 4, তারপরে 3। এই দেখেন এই পাশ থেকে শুরু হয়েছে। এবার 1 2 3 4 5, আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে বুঝছি না, আমরা আমরা আর্টবোর্ডের সাইজ রিঅ্যারেঞ্জটা এভাবে করতে পারি। এবার আসেন এখন মুভ টুলে যাই। এখন আমি যে কোনো একটা আর্টবোর্ডে কিছু লিখি, লিখি বলতে কি আর লিখবো, শেপ টুল দিয়ে একটা শেপ করবো আর কি। দেখেন এখানে যদি আপনি অল দেন, সরি অ্যারো কি আছে না, উপরের অ্যারো, 4টা অ্যারো আছে মাউস ইয়াতে, কিবোর্ডে। উপরেটা দিলে একটা করে কর্নার যুক্ত হবে, আর একটা নিচে দিলে একটা করে কর্নার কমবে। অনেক সময় মনে করেন এখানে চতুর্ভুজ হয়ে গেছে, দেখছেন একদম লাস্ট হচ্ছে ত্রিভুজ হয়ে গেছে। আপনি যদি চান চতুর্ভুজ করতে, চতুর্ভুজ হবে। যদি চান পঞ্চভুজ, যদি চান ষষ্ঠভুজ, যদি চান সপ্তভুজ, একটা একটা করে বাড়বে। আচ্ছা যাক, আমরা সপ্তভুজ নিছি, অল টাইম শিফট ধরে কাজ করবেন, শিফট ধরে আপনার সঠিক অ্যারেঞ্জমেন্ট আসবে। আমার এটা কি হয়েছে, এটা বারবার আসে কেন, এটা সমস্যা। কালারটা চেঞ্জ করে নিই। এবার দেখেন এখানে আমার আর্টবোর্ডে একটা কি আছে, এটা ডিজাইন আছে। এখন আমি আর্টবোর্ড টুল দিয়ে আগে এটা আর্টবোর্ডটা সিলেক্ট করি। এখন আমি
এই যে আর্টবোর্ডটা আমি এখন আর্টবোর্ডটা কপি করতে চাচ্ছি। কপি করার অপশন কি, অল ধরে কপি করলাম, শিফট যদি শিফট ধরে তাহলে একদম সরাসরি সুন্দরভাবে কপি হবে, নাহলে এখানে সেখানে সব জায়গায় আপনি করতে পারবেন। আর যদি শিফট দেন তাহলে আপনি একটা নির্দিষ্ট লেআউটে আসবেন আর কি। এবার একটা জিনিস লক্ষ্য করছেন, আমি যখন আর্টবোর্ডটা কপি করলাম, ঠিক আছে, তখন কিন্তু এই যে ডিজাইনটা ছিল আমার, সেই ডিজাইনটা এর সাথে চলে আসছে, তাই না? তো এটা তো ঠিক হয় নাই, আমি তো শুধু আর্টবোর্ডটা চাইছিলাম, আমি তো ডিজাইনটা চাই নাই, তাই না? তাহলে কি হবে, কন্ট্রোল জেড দিব, দিয়ে এই যেখানে একটা অপশন দেখেন কন্ট্রোল প্যানেলে কি দেখাচ্ছে, মুভ অর কপি আর্টবোর্ড উইথ আর্ট, মুভ মুভ অর কপি আর্টওয়ার্ক মানে ডিজাইন, উইথ আর্টবোর্ড মানে আর্টবোর্ডের সাথে তুমি কি কপি করতে চাচ্ছ বা মুভ করতে চাচ্ছ কিনা। ঠিক আছে, তো আমি যদি এই যেখানে কালো আছে না, এটা আমি বন্ধ করে দিই, এখন যদি আমি এটা মুভ করি, এটা আমি কিন্তু কপি করি নাই, মুভ করা মানে কি আর্টবোর্ডটা নিয়ে চলে আসলাম, তাই না? আর আমি যদি ইয়া করতাম কন্ট্রোল জেড দিয়ে যদি কপি করি, তাহলে কি হবে, অল ধরে রাখতে হবে আমার, অল ধরে এভাবে শিফট ধরে টেনে আনবো, তাহলে আমি একটা নতুন আর্টবোর্ড তৈরি করতে পারলাম। অনেক সময় হয় কি, আমি যে সাইজের আর্টবোর্ড নিছি ওই একই সাইজের আর্টবোর্ড আমার আরো একটা প্রয়োজন হয়, তখন আমি কি বারবার ওইখানে গিয়ে সাইজ দিব এত বাই এত, এত বাই এত, তার থেকে আমি এভাবে আমার কপি করার সুবিধা না? তো এই বাটনটা যখন আপনার অন থাকবে তখন আপনার এই আর্টবোর্ডের সাথে আপনার ডিজাইনটাও চলে আসবে। আর যদি আপনি এই বাটনটা অফ করে দেন তাহলে শুধু আর্টবোর্ডটা আপনার মুভ করতে পারবেন বা কপি করতে পারবেন। এতটুকু বুঝছি। এবার আসেন, মনে করেন এই ডিজাইনটা আমি এখানে বাইরে করছি, কোনো আর্টবোর্ডে নাই, মানে ক্যানভাসে আছে, ডিজাইনটা আমার কোথায় আছে, ক্যানভাসে আছে। এখন আমি চাচ্ছি এই ডিজাইনটার সাইজে আমার একটা আর্টবোর্ড হোক, এই ডিজাইনটার সাইজে, তাই না? তো কি করব, এইটা ক্লিক করে ধরে অবশ্যই আমার আর্টবোর্ডটা সিলেক্ট করতে হবে, মানে আর্টবোর্ড টুলটা, এই যে আর্টবোর্ড টুল, আপনি যদি এই সাইজের আর্টবোর্ড চাচ্ছেন তাহলে অবশ্যই আপনার আর্টবোর্ড টুলের প্রয়োজন আছে কিনা, না হলে তো আপনি এই সাইজটা পাবেন না। আর্টবোর্ড টুল ক্লিক করে দেখেন এখানে কাস্টম অপশন আছে, এইখানে দেখেন ফিট টু আর্টওয়ার্ক বাউন্ড, ফিট টু সিলেক্টেড আর্ট, আমি এটা সিলেক্ট করছি না, এই যে সিলেক্টেড আর্ট দিলাম, দেখেন এই আর্ট ওয়ার্কের সাথে যায়, দেখেন এরকম আমাকে একটা আর্টবোর্ড দিছে, তাই না? লক্ষ্য করছেন? এবার আসেন একটা জিনিস দেখাই আপনারে, এখানে আমি একটা ডিজাইন নিছি, আর মনে করেন এখানে একটা ডিজাইন নিছি, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এমন একটা আর্টবোর্ড যে আর্টবোর্ডের ভিতরে এই দুইটা ডিজাইন থাকবে, তাহলে কি করব, আমি আর্টবোর্ড টুল সিলেক্ট করব, করে কাস্টমে যাব, গিয়ে ফিট টু আর্টওয়ার্ক বাউন্ড, আর্টওয়ার্ক মানে কি, আমার এই যে দুটো সার্কেল নিছি, এই দুটো সার্কেল আমার হচ্ছে আর্টওয়ার্ক, আর্টওয়ার্ক মানে কি আমার তৈরিকৃত একটা ডিজাইন, এমন একটা আর্টবোর্ড চাই এই দুইটা ডিজাইনকে বাউন্ড করবে আমার, দেখেন এই তিনটা ছিল না, তিনটাকে বাউন্ড করে ধরছে, তাই না? এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এখানে একটা, তিনটা মিলে একটা আর্টবোর্ড বানাই দিচ্ছে আমাকে। আর যখন আমি সিলেক্ট করব, মনে করেন যখন আমি সিলেক্ট করব তখন শুধু এর রিলেটেড আমাকে আর্টবোর্ড দিবে, দেখেন, বুঝছেন? হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। এই যে এটা কখন লাগে, যখন মনে করেন আমার একটা ডিজাইন, মনে করেন আমার হচ্ছে লোগো আছে, লোগোটা আমি একটা ডিজাইন করছি 1000 বাই 1000 একটা আর্টবোর্ড সাইজ, ঠিক আছে, কিন্তু আমার লোগোটা অনেক সময় ছোট হয়ে যায় না, লোগো তো ছোটই হয়, তো আমি চাই যে লোগোটা ছোট কিন্তু লোগোর সাথে যায় এমন একটা আর্টবোর্ড। তো লোগোটা যদি আমার মনে করেন এখানে একটা লোগো করি, আপনারা জানেন কি না এটা এরকম একটা লোগো আছে, বলেন তো কিসের লোগো বানাচ্ছি আমি, এরকম একটা লোগো আছে কার বলেন তো, যে ভিসা আছে না, ভিসার একটা এরকম কিন্তু একটা লোগো আছে, কালারটা এখন মনে নাই, হ্যাঁ এইভাবে একটা কিন্তু লোগো আছে ভিসার, এটা আমাদের লোগো। তো যাক, আমাদের এটা লোগো, এখন আমি লোগো বানাইছি একটু, এখন আমার এত বড় আর্টবোর্ড, আমার এত বড় আর্টবোর্ডের কি প্রয়োজন আছে,
লোগোর সাইজে আমি শুধু আর্টবোর্ড নিব, তাই এটা সিলেক্ট করলাম, পরে আর্টবোর্ড টুল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, পরে কাস্টমাইজে দিলাম সিলেক্টেড আর্টবোর্ড। আমার ওই লোগো সাইজে যাই, সাথে যায়, অতটুকুই আমাকে আর্টবোর্ড দিছে। তাহলে এটা সুবিধা না? আর যদি আমি মনে করেন এত বড় সাইজের আর্টবোর্ড নেই, এখন আমি এটা এক্সপোর্ট করতে যাই, তাহলে আমাকে এই লোগোটা একটু দিবে, ডিজাইন এত বড় একটা আর্টবোর্ডও দিবে আমাকে, মানে দেখা যাবে যে এত বড় একটা ইয়ার ভিতরে একটা ছোট্ট ডিজাইন পড়ে আছে। আর আমি যদি হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে যদি আমি আর্টবোর্ড টুল ক্লিক করে কাস্টমাইজেশনে গিয়ে যদি ফিট টু সিলেক্টেড আর্ট দেই, তাহলে আমার এতটুকু সাইজ, আমি যদি এটা এক্সপোর্ট করি তাহলে আমাকে এতটুকুই সাইজের একটা ইমেজ দিবে। ঠিক আছে না? এবার বলেন তো কেমন লাগছে? ভালো লাগছে? দাঁড়ান আমি আগে আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখেন এই লোগোটা তৈরি করে ফেলছি। লোগোটা আমি কোথায় তৈরি করছি? ইলাস্ট্রেটরে তৈরি করছি। তাহলে এটাকে আমি সেভ করব। সেভে গিয়ে কি করব? সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে দেখবেন আগে নাম দিয়ে দিব ফাইলটা। আমার কিন্তু ওই লোগোর ফাইলটার নাম দেইনি। মনে করেন এখানে আমি মনে করেন এটা আমার নাম দিব হচ্ছে, মনে করেন এটা আমার ভিসা, ভিসা মানে ভিসার লোগো তৈরি করছি। ভিসা অবশ্যই নাম দিবেন, যদি নাম না দেন তাহলে ডিজাইন আপনি করবেন কিন্তু ডিজাইন খুঁজে পাবেন না আসলে কিসের ডিজাইন করছেন। আমি ভিসার নাম দিলাম, তাহলে আমি বুঝতে পারতেছি যে ভিসার একটা কিসের ভিতরে আছে, তাই না? এবার আসেন এই ডিজাইনটা আপনি কিসে সেভ করতে চান। এগুলা কিন্তু এই যে যত ফাইল দেখতেছেন এগুলো সব হচ্ছে ইলাস্ট্রেটরের ভার্সন। ঠিক আছে, আমরা ফিউচারে ফাইল ফরম্যাট নিয়ে কথা বলবো, তখন আমরা এগুলা কার কোনটা কাজ এগুলো আমরা বলবো। ঠিক আছে, আমরা বর্তমানে শুধু ইলাস্ট্রেটর, অ্যাডোবে ইলাস্ট্রেটর এই ফাইলটাতে সেভ করব, এআই ফাইল যেটাকে বলে। ঠিক আছে, এই ফাইলটাতে দিলাম, দিয়ে আরেকটা কথা, আচ্ছা এটাকে সেভ করি। সেভ করার পর এখানে ভার্সনে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন কি অ্যাডোবে ইলাস্ট্রেটর সিসি লিগ্যাসিতে ক্লিক করবেন। লিগ্যাসিতে ক্লিক করলে কি হবে, অ্যাডোবে কিন্তু অনেক ভার্সন আছে। আমরা বর্তমানে অ্যাডোবে 2021 ভার্সন ব্যবহার করতেছি, তাই না? তো মনে করেন এখন এই এই ফাইলটা আমি এমন কাউকে দিলেন যার কম্পিউটারে 2015 ভার্সন আছে। হ্যাঁ, 15 ভার্সন আছে। এখন আপনি যদি এই 20 করে দেন, হ্যাঁ 20 করে ফাইলটা দিয়ে তাকে দিয়ে দিলেন, তাহলে হবে কি সে ফাইলটার অনেক কিছু মিস করে ফেলবে। মনে করেন আপডেট আসলে কি হয়, নতুন নতুন কিছু আপগ্রেডেশন আসে ডিজাইনের মানে টুলস এর ভিতরে, মানে আপনি এমন একটা টুলস এর কাজ করলেন যে টুলসটা আপনার হচ্ছে ওই 2015-তে নাই। ঠিক আছে, তাহলে সমস্যা না? তো আপনি যদি ওয়েব লিগেসি দেন, এভাবে দেন, তাহলে এই ফাইলটা সে যে কোনো কম্পিউটারে ওপেন করতে পারবে, অন্তত ওপেন করে দেখতে পারবে আপনি কি ফাইল পাঠিয়েছেন। ঠিক আছে, দিয়ে আমি ওকে দিলাম, ওকে। ঠিক আছে, ওকে দিলাম। এখন কথা হচ্ছে, এখন আপনার ক্লায়েন্ট বলতেছে আমি ফাইলটা ওপেন করি, ওপেনে গিয়ে কি করব, কন্ট্রোল ও দিব অথবা ওপেন। ক্লাস 1 এর ভিতরে গেছি, এই যে ভিসা ফাইল, হ্যাঁ এটা এখন আমি ওপেন করব। বলছে অলরেডি আমার এখানে আছে, তবে ভিউ মোডটা একটু চেঞ্জ করে নেই, আমার এখানে ভিউ মোডটা ইয়া আছে, আগে এটা অন্য করে দিই, দিয়ে ভিউ মোডটা দেখেন আমার অন্য মোডে আছে, নরমাল মোডে আসি, তাহলে আমরা এই যে কতগুলো ওপেন করছি এগুলো আমি দেখতে পারবো। এখন মনে করেন কোনো কারণে ক্লায়েন্ট বলতেছে, আপনি তার কোম্পানির লোগো বানাইছেন, ক্লায়েন্ট বলতেছে আমার এই কালার পছন্দ না, তুমি আমাকে অন্য কালার করে দাও। এখন অন্য কালার করার পর এখন ক্লায়েন্ট বলতেছে আমার আগের কালারই ভালো ছিল। মানে প্রথমে এগুলো তো ডিজাইনার তো এডিশন বারবার আসে, মনে করেন তার প্রথমে এই কালারটা ভালো লাগলো না, পরে আপনি আরেকটা কালার করে দিলেন, পরে বলতেছেন আমার আগের কালারই ভালো ছিল। তার মানে কি, তার মানে আপনি যদি ওই আগের ডিজাইনে আবার ডিজাইন করেন তাহলে আপনার আগের ডিজাইনটাও তো রইলো না, ক্লায়েন্ট আবার বলতেছে আমার আগেরটাই ভালো ছিল। তাহলে কি করতে হবে, আপনার আগেরটাও সেভ করে রাখতে হবে। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, ফাইল, সেভ, সেভ অ্যাজ টেমপ্লেট, এটাকে টেমপ্লেট আকারে রেখে দিবেন আপনি। টেমপ্লেট কি, টেমপ্লেট মানে একটা টেমপ্লেট আপনার তৈরি করা আছে, আমি ওই টেমপ্লেটটা থেকে যদি আবার নতুন করে ডিজাইন আনতে চান তাহলে আপনার টেমপ্লেটই হবে, কিন্তু ওই টেমপ্লেট থেকে আপনার একটা কপি ফাইল দিবে।
ট্যাবলেটের উপরে মানে ছবিটা বসাই দিলে পরে এটা না রঙিন হবে এরকম। আচ্ছা আমি এটা দেখাই, সেভ অ্যাজ এ টেমপ্লেট করি, ঠিক আছে, সেভ অ্যাজ টেমপ্লেট। আচ্ছা টেমপ্লেটের পরে কিন্তু কি একটা ভার্সন আসছে দেখেন, এআইটি আসছে। প্রথমে আমরা দেখছিলাম এআই, তাই না, পরে আসছে এআইটি। আচ্ছা ভিসা আমরা এখানে সেভ করব না, এখানে সেভ করলে নিবে না, ঠিক আছে, আমরা আমাদের নিজস্ব ডকুমেন্টে সেভ করব। আমরা হচ্ছে ক্লাস 1 এর ভিতরে সেভ করলাম। এখন আমি এটা ডিলিট করে দিব। আচ্ছা দাঁড়ান, আগে ওইটা ওপেন করি। ওপেন, কোথা থেকে ওপেন করবো এবার? এই যে ভিসা এআই থেকে আমি এআইটি টেমপ্লেট থেকে কপি করব, আনবো। দেখেন এটা দেখেন, বলতেছে অলরেডি আছে আমার, তাই না? তাহলে আমি একটা নতুন ফাইল নিয়ে এটাকে ডিলিট করি, তাহলে বুঝতে পারবো। এটা নিলাম, এটা ডিলিট করে দিলাম, আমার আগের যেটা আছে এটা ডিলিট করে দিলাম, দিয়ে এখন আছে আমি এখন ওপেন করব। এটা থেকে নিলাম, দেখেন এখানে আমাকে কিন্তু একটা আনটাইটেল দিছে। আমি কিন্তু ভিসা নামে ইয়ে করছিলাম না, এআইটি যে ভিসা নামে করছিলাম, কিন্তু আমাকে আনটাইটেল দিছে, মানে কি ওইখান থেকে কপি করে আনি আমাকে দিছে। নরমালি আমি যদি আবার দেখি, ওপেনে যাই, ওপেন থেকে আমি যদি এই যে ভিসা এআই, এটা হচ্ছে ভিসা এআইটি, আমি যদি ভিসা এআই ওপেন করি, দেখেন তাহলে কি হয়। দেখেন ভিসা এআই ওপেন করছি, মানে কি ওই ফাইলটাই আমি ওপেন করছি যেটা আমি সেভ করছিলাম, ভিসা এআই, তাই না? আর আমি যখন টেমপ্লেটটা ওপেন করলাম তখন কি করলো, তারা আমাকে আনটাইটেল একটা ফাইল দিল, মানে কি সেখান থেকে একটা কপি করে এনে আমাকে একটা ফাইল দিল, আমার আগের ফাইলটা আগের ফাইলেই আছে। বুঝতে পারছি? তো এইভাবে যদি আপনি টেমপ্লেট হিসেবে কোনো ডিজাইন রেখে দেন, ওই টেমপ্লেটটাকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন। এখন মনে করেন আমি কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করে কোনো হলুদ দিলাম, মনে করেন ক্লায়েন্টের মনে হয় এই কালার পছন্দ, মনে করেন ওর এই কালার পছন্দ হয়েছে, মানে এটাকে যদি আপনি সেভ করে দেন, এটাকে আমি সেভই করব। সেভ করব কেন, আমি এটা কেন সেভ আমরা এরকম দেখাচ্ছে, কারণ এই ফাইলটা আমি সেভ করি নাই। আনটাইটেল 6 মানে ভিসা এআই, তাই না? এটা অবশ্যই এটাকে লিগেসি করে নিব। এটা ওয়ার্নিং দেখাচ্ছে, দেখা আমরা ওয়ার্নিং দেখবো না, আমরা লিগেসি করে নিব অবশ্যই। দেখেন এটা এখন আমার ভিসা এআই হয়ে গেছে, তাই না? এই যে ভিসা 1 দিয়ে করছি, ভিসা 1 এআই। এই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, তাহলে আমি আবার একটু আপনাদের বলবো। এবার দেখেন, মনে করেন এখানে আমি একটা শেপ নিলাম, মনে করেন একটা ফ্লায়ার ডিজাইন করলাম, হ্যাঁ ফ্লায়ার ডিজাইন করলাম, তো ফ্লায়ারের সাইজ মনে করেন একটু, ফ্লায়ার বা আপনি যেই ডিজাইন করেন না কেন, মনে করেন এই সাইজটুকু নিলাম। মনে করেন আপনি একই সাথে দুইটা ডিজাইন করতেছেন একটা আর্টবোর্ডের উপর, এইভাবে আপনি আর্টবোর্ডের উপর কোনো ডিজাইনই করতেছেন না, না করে আপনি একটা শেপ নিছেন এভাবে, এটাকে লক করে নিন। কোন শেপ লক করার অপশন আছে কন্ট্রোল 2, হ্যাঁ এগুলো কিন্তু মনে রাখবেন, খুব কাজে দেয়। হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে আমি কন্ট্রোল 2 দিয়ে এটা সেভ করে লক করে নিছি, এটা কিন্তু আর নড়বে না, কারণ আমি এর উপর যা পারি ডিজাইন করব। মনে করেন আমি এখানে একটা ডিজাইন করব, এটা চারপাশে একটু দিলাম, এটা আমি স্ট্রোকটা এটা স্ট্রোকটা তো বড় দেখাচ্ছে কেন বলেন তো, মানে ডিজাইনটাই ছোট, এখানে স্ট্রোক এক কালার এক দিছি, তাতে স্ট্রোকটা বড় হয়ে গেছে। এখানে আমি এটা কোন জেপিজি ফাইল বা কোনো কিছু যদি আনতে চান, এটা অবশ্যই ওপেন দিয়ে আনবেন না, প্লেস দিয়ে আনবেন, ঠিক আছে? মনে করেন আপনি চাচ্ছেন এখানে একটা ইমেজ আনার জন্য, তো এখানে কি আপনি ওপেন দিয়ে আনবেন, ওপেন দিয়ে আনলে শুধু এআই ফাইল ওপেন করতে পারবেন, হ্যাঁ ওপেন করতে পারবেন, কিন্তু মনে করেন এখানে ওপেন করলেন, আপনি একটা সেভ করা না, ওপেন করলেন, মনে করেন আপনি একটা ইমেজ ওপেন করলেন, ঠিক আছে? তো ওই ইমেজটা ওপেন করলে হবে কি, আপনাকে একটা আলাদা ডকুমেন্ট দিয়ে দিবে। আচ্ছা আমি এটা দেখাই আপনাকে, এখানে কোনো ইমেজ আছে কিনা।
মনে করেন এখান থেকে আমি ইমেজটা আনলাম, ইমেজের সাইজ অনেক বড়। দেখেন আমাকে কিন্তু কি করছে, আলাদা একটা ডকুমেন্ট দিয়ে দিছে, তাই না? আমাকে আলাদা ডকুমেন্টের প্রয়োজন আছে? আমার প্রয়োজন কি, এখানে একটা ইমেজ আনবো আমি, তো আমার তো ওপেন করলে আমাকে আলাদা একটা ডকুমেন্ট দিয়ে দিবে, আমি তো ডকুমেন্টের প্রয়োজন না। তাহলে আমি কি করবো, এখান থেকে প্লেসে যাব, বা শিফট কন্ট্রোল পি দিলে প্লেসে যাবেন। মনে করেন আমি এখান থেকে কি প্লেস করব, আচ্ছা এটাই আমি, হ্যাঁ এটা আমি, ওপেন হচ্ছে না, এটা ওপেন হয় কিনা দেখি, এটা ওপেন হয়েছে। ওপেন করার পর কি করবেন, যতটুকু ড্র্যাগ করবেন, মনে করেন সরি আবার নেই, প্লেস করলাম, হ্যাঁ দেখেন আমার কিন্তু এখন কি ইমেজটা কিন্তু আমার কার্সারে আছে। এখন আমি এখান থেকে কতটুকু আপনি করতে চান ততটুকুই কিন্তু আপনাকে দিবে। আপনি ড্র্যাগ করে যদি এতটুকু করতে চান এতটুকু আসবে, যদি এত বড় করতে চান এত বড় আসবে। যতটুকু ড্র্যাগ করে যতটুকু জায়গা আপনার ইমেজটা দরকার ততটুকু জায়গায় ইমেজটা আসবে। তাহলে আমার এতটুকু জায়গা দরকার, আমি এতটুকু জায়গায় ইমেজটা আনলাম। ইমেজটা আনার পর কি করবো, অবশ্যই সরি এটা মানে ইয়েতে চলে গেছে, লেয়ারে যাই, লেয়ারে গিয়ে দেখি ইমেজটা কই আছে। এই দেখেন অবশ্যই এমবেড করে দিব, হ্যাঁ এখানে লিংক করা আছে, লিংকটা কেটে দিব, তাহলে হয়ে গেল। হ্যাঁ কন্ট্রোল জেড, এখানে একটা অসুবিধা হচ্ছে, এখানে ট্রান্সফর্ম প্যানেলটা ঝামেলা করতেছে। ট্রান্সফর্ম কোথায়, ট্রান্সফর্ম ঠিক আছে। তো এখন হচ্ছে এখন মনে করেন আমার হচ্ছে ডিজাইন একটু আমি করছি, কোনো কারণে করছি, হ্যাঁ করে আমি চাচ্ছি যে এই যে ডিজাইনটা করলাম এখানে কিন্তু কোনো আর্টবোর্ড নাই আছে। এখন আমি চাচ্ছি এই যে ডিজাইনটা আমি যে করলাম এই সাইজের আর্টবোর্ড চাই আমি, যেটাকে আমি লক করছি, লক আমি করে ফেলছি না, শেপটাকে এটাকে আনলক করবো কিভাবে, কন্ট্রোল অল টু, আনলক হয়ে গেল আমার লেয়ারটা। এই লেয়ারটা আমার প্রথমে লক করছিলাম কন্ট্রোল 2 দিয়ে, এখন আনলক করলাম কন্ট্রোল অল 2 দিয়ে। এখন এই সাইজের আমার আর্টবোর্ড নেব, তাহলে অবজেক্টে যাব, গিয়ে আর্টবোর্ডে যাব, এই দেখেন এই শেপটাকে আমি আর্টবোর্ডে কনভার্ট করে দিব, আমি এই শেপের আর্টবোর্ড চাই। তাহলে দেখেন আমার ওই শেপটা কিন্তু আর্টবোর্ডে কনভার্ট হয়ে গেল, লক্ষ্য করছেন? তাহলে আমি যদি কোনো শেপকে আর্টবোর্ডে কনভার্ট করতে চাই ওই সাইজের একটা আর্টবোর্ড এই শেপ নিব, নেওয়ার পর অবজেক্টে যাব, গিয়ে আর্টবোর্ডে গিয়ে যাব, এখানে গিয়ে এই যে কনভার্ট টু আর্টবোর্ড, এখানে এখন কনভার্ট টু আর্টবোর্ড কেন দেখাচ্ছে না, কারণ আমি ওই শেপটা সিলেক্ট করিনি। সিলেক্ট করলে যে শেপটাকে আমি আর্টবোর্ডে কনভার্ট করব সেই শেপটাকে আমার সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি বিষয়টা। আর্টবোর্ডে যা কিছু ছিল সব আমরা বলে ফেলেছি। এবার দেখেন আর্টবোর্ড তো আমরা এতক্ষণ প্যানেল থেকে, এখান থেকে প্রপার্টিজ প্যানেল থেকে কাজ করছি, তাই না? তারপর কন্ট্রোল প্যানেল থেকে কাজ করছি, আর্টবোর্ডে আমরা টুলবার থেকে কাজ করছি, কিন্তু আমরা কিন্তু প্যানেল থেকে কাজ করি না। এটা জিনিস লক্ষ্য করছেন, প্যানেল থেকে কাজ করি না আমরা, কিন্তু প্রপার্টিজ প্যানেল থেকে কাজ করছি। কিন্তু প্যানেলে কি আর্টবোর্ড আছে দেখি তো, অবশ্যই এগুলা কিন্তু ABCD করে খুঁজবেন। হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু আমাদের আর্টবোর্ড একটা অপশন দিয়েছে, এই যে আমাদের প্যানেল, এই দেখেন এখান থেকে আপনি আর্টবোর্ডের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। একাধিক আর্টবোর্ড থাকলে একাধিক আর্টবোর্ডের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। অ্যারেঞ্জমেন্ট আগের অবস্থা আসছে তাদের স্পেসটা দিতে পারবেন। আর্টবোর্ডটা কি আপনি আর্টওয়ার্ক সাথে মুভমেন্ট করতে চান কিনা, আমি চাই না, যদি চান দিবেন, যদি না চান দিবেন না। লেআউটটা কিভাবে করতে চান সেটাও আছে, ঠিক আছে। এবার আসলে নতুন একটা আর্টবোর্ড নিতে চান, কার উপর আর্টবোর্ড নিতে চান, আমি মনে করেন আর্টবোর্ড 5-এর পর নিতে চাই,
এই যে একটা আমার আর্টবোর্ড 10 দিল, কারণ আর্টবোর্ড 10 কেন দিল, আমার লাস্ট 9টা আর্টবোর্ড নেওয়া আছে, এখানে পরবর্তী যে আর্টবোর্ডটা নিছি সেটা আমাকে 10 নম্বর আর্টবোর্ড দিয়েছে। আপনি চাচ্ছেন এই 10 নম্বর আর্টবোর্ডটা ডিলিট করতে, এখান থেকে ডিলিট করতে পারতেছেন। দেখেন আমার 10 নম্বর আর্টবোর্ডটা নাই, ঠিক আছে, এখান থেকে দেখেন এভাবে আপনি আর্টবোর্ড মুভ করতে পারছেন, উপরে উঠাইতে পারতেছেন। আবার এখানে অপশন বার আছে, নতুন একটা আর্টবোর্ড নিতে চান কিনা, আর্টবোর্ড ডুপ্লিকেট করতে চান কিনা, আর্টবোর্ডটা ডিলিট করতে চান কিনা, যে আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে সেটাই এখানে কাজ করবে। ডিলিট এমটি আর্টবোর্ড, মনে করেন কোনো কারণে আপনারা অনেকগুলো আর্টবোর্ড তৈরি করে ফেলছেন যেগুলো এমটি, কাজ করেন নাই, এখানে আমার কয়টা আর্টবোর্ড এমটি আছে দেখেন তো, 1 2 3 4 5টা আর্টবোর্ড এমটি আছে, যে আর্টবোর্ডের ভিতর কোনো কাজ নাই, তাই না? তাহলে এখানে কি করব, ডিলিট এমটি আর্টবোর্ড। এমটি কেন বলছে, ওই আর্টবোর্ডের ভিতর কিছু নাই, আমার ওইগুলো দরকার নেই, তাহলে ডিলিট করে দিলাম। দেখেন ডিলিট, এটার কেন ডিলিট হয় নাই, কারণ এই আর্টবোর্ডের আন্ডারে এই ডিজাইনটা আছে, এই কারণে এটা ডিলিট হয় নাই, তাই না? এবার আসলে কি অপশন আছে, আর্টবোর্ড অপশন আছে। এই যে কনভার্ট টু আর্টবোর্ড, কোন শেপকে যদি কনভার্ট আর্টবোর্ড করতে চান, দেখেন এটাকে এই শেপটাকে কিন্তু কনভার্ট টু আর্টবোর্ড করা যাবে না, কারণ কি আর্টবোর্ড হয় পোর্ট্রেট হবে না হয় ল্যান্ডস্কেপ হবে, কিন্তু এটা কি কোনো ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট অপশনে আছে? এটা তো একটা শেপ, হেক্সাগোনাল শেপ, দেখি হয় কিনা আমরা, দেখেন এখানে কিন্তু অপশনটা শো করতেছে না, কারণ কি এটা কনভার্ট করা সম্ভব না। কিন্তু যদি আমি একটা চারকোনা এরকম নেই, নেওয়ার পর দেখেন আমার অপশনটা কিন্তু আসবে, দেখেন কনভার্ট টু আর্টবোর্ড, বুঝতে পারছি? এই দেখেন আমার কনভার্ট টু আর্টবোর্ডে, এটা কিন্তু আর শেপ না, এটা আর্টবোর্ড হয়ে গেছে। এটা আপনি চাইলে আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন না, এটাকে সিলেক্ট করার জন্য আর্টবোর্ড সিলেকশন টুল লাগবে। এবার হচ্ছে আর্টবোর্ড অপশন, ওই একই ভাবে। তার মানে বুঝেন, আপনি যদি বেসিকটা জানেন, হ্যাঁ বেসিকটা যদি জানেন, তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলের কাজে আপনি আটকাবেন না। আপনি বেসিকই জানেন না, কোথায় আর্টবোর্ড আছে, কিভাবে আর্টবোর্ডে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কিভাবে শেপকে কিভাবে আর্টবোর্ডে কনভার্ট করতে হয়, কিভাবে শেপের সমান করে আর্টবোর্ড নিতে হয়, হ্যাঁ এগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনার বেসিকটা যদি আপনি না জানেন, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করবেন কিভাবে, তাই না? তো আমি এখান থেকে যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে আরো একটা বিষয় আছে, সেটা আমি স্কিপ করে গেছিলাম। অনেক সময় হয় কি, ক্লাস নিতে গেলে না এট এ টাইম কি পড়াবো এটা মাথায় আসে না, ঠিক আছে? এবার আসেন ফাইলে যাব, ফাইল না সরি, এখানে দেখি তো কোথায় আছে এটা, এই যে এডিটে যাব। এডিটে গিয়ে দেখেন কিবোর্ড শর্টকাট আছে, আপনাদের কিছু কিবোর্ড দিয়ে দেওয়া হয়েছে না, এই সরি শর্টকাট দেওয়া হয়েছে না, শর্টকাট গুলা আপনারা কি আনছেন, হাতের কাছে রাখছেন? জি রিয়াদ স্যার, ব্যাগের ভিতরে রাখার জন্য কি আপনাকে শর্টকাট দেওয়া হয়েছে আমাদের? আচ্ছা যাক, আমি আগে এটা দেখি কিবোর্ড যে শর্টকাট গুলো দিছি ওগুলো আমি কোথা থেকে পাইছি, আমি কি নিজে নিজে তৈরি করছি শর্টকাট? এগুলো এখান থেকে নেওয়া হয়েছে কিবোর্ড শর্টকাট। দেখেন এই যে অ্যাডোবের যে কোন কোন কিবোর্ডের কি কি কাজ, মানে কোন কোন শর্টকাটস এর কি কি কাজ, কোন টুলের কোন শর্টকাট, এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে? মনে করেন এখানে কোন কোন টুলের শর্টকাট দেওয়া নাই, দেখেন গ্রুপ সিলেকশন টুলের শর্টকাট দেওয়া নাই। তো আমরা যদি চাই এটাকে শর্টকাটসে কনভার্ট করব, তাহলে কি করব, মনে করেন এখানে আমি গ্রুপ টুলের জন্য দিব, মনে করেন শিফট জি দিব, গ্রুপ সিলেকশন, হ্যাঁ শিফট জি, নিচ্ছে না, তাহলে কি নেবে, শিফট এইচ, তো বলছে দা শর্টকাট শিফট এইচ ওয়াজ অলরেডি ইউজড বাই দা রোটেট ভিউ, রোটেট ভিউর জন্য এটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ তাহলে আমি শিফট জি দেই, কাজ করে কিনা, এই দেখেন শিফট জি কিন্তু নিচে আমার। এখানে যদি আমি কোনো ডাবল শর্টকাট এখানে বসাই, হ্যাঁ মনে করেন এখানে একটা শর্টকাট বসালাম যেটা অলরেডি অন্য টুলসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তখন কিন্তু তারা এখানে নিচে ওয়ার্নিং দিবে, তাই না? ওয়ার্নিং দিবে। এখন এর জন্য দেখেন এখানে আমি কি কি দিব, শিফট জি দিব, শিফট জি, ওই যে যদি শিফট জি দিছে তাহলে এটাকে আমি যদি ওকে দেই, এতক্ষণ কিন্তু গ্রুপ সিলেকশনে কোনো শর্টকাট ছিল না, তাই না? আমি শিফট জি দিছি, তাহলে ওকে দিলাম, হ্যাঁ সেভ কি সেট ফাইল, মনে করেন এখানে শিফট জি দিলাম, ওকে হয়ে গেছে। এই যে আমাদের গ্রুপ সিলেকশন টুল এখানে দেখেন আছে শিফট জি, তাই না? কিন্তু এখন আমি যদি আবার এডিটে যাই, গিয়ে যদি শর্টকাটে যাই, গিয়ে যদি এটা ডিলিট করে দিই, ডিলিট কিভাবে করবো, এই যে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ওকে দিলাম, ওকে। এবার দেখেন এখানে আছে, এখানে কিন্তু শর্টকাট দেখাচ্ছে না। তাহলে এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতো
কাজের সুবিধার জন্য আপনারা নিজেরাই নিজেদের শর্টকাট তৈরি করে নিতে পারেন, তাই না? শর্টকাট তৈরি করে নেবেন। মনে করেন এমন কিছু টুলস এর শর্টকাট আছে যে টুলস আপনি জীবনে ব্যবহারও করেন না, তাহলে সেই টুলস এর শর্টকাট গুলো মুছে দিয়ে আপনি যে টুলস গুলো ব্যবহার করেন সেই টুলস এর ভিতরে আপনি যেগুলো ইউজ করেন না তার শর্টকাট গুলো ব্যবহার করতে পারবেন, তাই না? তাহলে আমরা কি শিখলাম আজকে? কিবোর্ড শর্টকাট নতুন এখান থেকে আপনি কিবোর্ড শর্টকাট গুলো কি করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার কাছে না থাকে, এই যে কপি টেক্সট, এক্সপোর্ট টেক্সট করলেন, এখানে সেভ করলেন, আপনাকে শর্টকাট গুলো দিয়ে দিবে কি কোনটার জন্য কি শর্টকাট এই ব্যবহার করা হয়েছে। আবার আপনি নিজের শর্টকাট এইভাবে ডাবল ক্লিক করবেন, ওর এখানে বসাবেন, দেখেন কোনটা শর্টকাট নাই। আপনার যদি মনে হয় আমার এটার জন্য শর্টকাট দরকার, এখানে শর্টকাট নিজে তৈরি করে নেবেন। এমন একটা শর্টকাট দিবেন যে শর্টকাটটা অন্য টুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মনে করেন এখানে এল আছে না, আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলে মনে করেন এল দিবেন, নিবে না এই দেখেন নিবে না, কারণ কি বলছে দিস শর্টকাট ওয়াজ অলরেডি ইন ইউজ। হ্যাঁ, মানে অলরেডি ব্যবহার করা হয়েছে, আপনি অন্য একটা ব্যবহার করেন। এটা ক্লিয়ার করে দিলাম, তাহলে ওকে। ইয়েস, আশা করি বুঝতে পারছি আমরা আজকে আমাদের ক্লাসটা। আমি তাহলে একদম রেকর্ডিং স্টপ করে দিলাম। হ্যাঁ।